आज के जो हमारे गेस्ट हैं डॉक्टर भास्कर सरकार, वो मुझे बताते हुए बहुत ही खुशी हो रही कि वो भी एक कोविड वॉरियर है, वो कोरोना वॉरियर है। वो अभी इस समय एक मेडिकल स्पेशलिटी हॉस्पिटल में एक कोविड डिपार्टमेंट में वो काम कर रहे हैं, कोविड वार्ड में काम कर रहे हैं और उनका स्पेशलाइजेशन एनेस्थीसिया में है। तो मैं आमंत्रित करता हूँ हमारे आज के गेस्ट का, तो स्वागत है उनका, देवाशीष दा, भास्कर दा, नमस्कार। নমস্কার নমস্কার থ্যাংক ইউ আপনিও একটা কোভিড ওয়ারিয়ার, আমরা মানে একটা লোক পেয়েছি কোভিড ওয়ারিয়ার। আমাদের অলরেডি 46 হয়ে গেছে ফেসবুক লাইভটা, তো এটলিস্ট একজন আমরা কোভিড ওয়ারিয়ারকে পেয়েছি, এটা আমি জাস্ট একটু আগে জানতে পারলাম। তো যারা কোভিড ওয়ারিয়ার তারা সত্যি অনেক দারুণ ভালো খুব কাজ করছে। তাহলে আপনাকে স্বাগত জানাচ্ছি, আর আমি ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছি আপনার প্রেজেন্টেশনের জন্য। আপনার কোনো হেল্প লাগলে আমাকে জাস্ট একটা ডাকবেন, আমি চলে আসবো। তো ওভার টু ইউ, আমি ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি। ওকে থ্যাংক ইউ। সবচেয়ে প্রথমে থ্যাংক ইউ ফর দিস অপরচুনিটি। এরকম অপরচুনিটি পাওয়া খুবই মানে সৌভাগ্যজনক। প্রথম কথা ইন্ট্রোডাকশন একটা দিয়ে দিই। আমি ভাস্কর সরকার, ডক্টর হচ্ছি। এখন এই মুহূর্তে মেডিকাতে কাজ করি, কোভিড ওয়ার্ডে কাজ করি, ক্রিটিক্যাল কেয়ারে কাজ করি ফর দ্য লাস্ট 3 months। আর এই মুহূর্তে করোনা নিয়ে যতটা মানে এইরকম ইয়ে হচ্ছে সেই হিসাবে আর কি করোনার কন্ডিশনটা খুবই মানে ভয়াবহ। কলকাতাতে, ইন্ডিয়াতে অবশ্যই খুবই ভয়াবহ। তো সবাইকে আমি এটুকু ইয়ে করতে চাই যে হ্যাঁ, আপনারা মানে চিল থাকুন, চিল থাকা অবশ্যই ভালো, কিন্তু একটু প্রিকশন মেনে থাকা অবশ্যই মানে দরকার। আর যেহেতু এটা ইনস্টিটিউট অফ এক্সপ্লোরেশন বলেই আমি বলবো যে হচ্ছে সবারই হচ্ছে মনে হচ্ছে যে 6 মাস ধরে আমরা ঘুরতে পারছি না, কোথাও এক্সপ্লোর করতে পারছি না, কিন্তু আরেকটু রয়ে যান, আরেকটু সয়ে যান, 3 মাস 4 মাস আরেকটু ধৈর্য ধরে যান। কারণ হচ্ছে ইন দি এন্ড উই উইল ওভারকাম দিস ক্যালামিটি অবভিয়াসলি। অ্যান্ড আর 3-4 মাস ধরে গেলেই ভ্যাকসিনটা যদি চলে আসে আর যদি হার্ড ইমিউনিটিটা যদি সেইভাবে গ্রো করে যায়, সবাই সেভাবেই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এখন যে এক্সপ্লোরেশনের যে মনের আশাটা, মনের ইয়েটা, সেটাকে একটু কাবু করে নিন, ঠিক আছে? সবাই শেষ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। পরিস্থিতিটা ভালো নয়, কিন্তু উই উইল ওভারকাম দিস সিচুয়েশন অবভিয়াসলি। আচ্ছা, এখন ঢুকে যাই হচ্ছে আমার অ্যান্টার্কটিকা এক্সপিডিশনে। আমি গেছিলাম হচ্ছে 2019-এ আমি হচ্ছে ফর 10 months আমি হচ্ছে অ্যান্টার্কটিকাতে ছিলাম। আমি হচ্ছে জানুয়ারি 26th অ্যান্টার্কটিকা পাড়ি দেই, ঠিক আছে? আমি ইন্ডিয়া থেকে বেরোই হচ্ছে জানুয়ারি 14th। আর আমার এই অপরচুনিটি আসে হচ্ছে এই ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশেন রিসার্চ। সেই সময় ছিল হচ্ছে ন্যাশনাল সেন্টার ফর অ্যান্টার্কটিক অ্যান্ড ওশেন রিসার্চ, ঠিক আছে? এখন হয়ে গেছে পোলার অ্যান্ড ওশেন রিসার্চ, কারণ হচ্ছে এই ইনস্টিটিউশনটা হচ্ছে এখন আর্কটিকেও হচ্ছে সায়েন্টিফিক এক্সপিডিশন করে, তো তার জন্য পোলার অ্যান্ড ওশেন রিসার্চ হয়। তো এই এই ব্যাপারটার ব্যাপারে আমি হচ্ছে অনেকদিন, মোটামুটি ফর দ্য লাস্ট 3 years আমি এটার ব্যাপারে এনথুসিয়াস্টিক। কিন্তু যেহেতু আমি পোস্ট গ্রাজুয়েশন করছিলাম, আমার রুরাল পোস্টিং ছিল, তার জন্য আমি হচ্ছে এটার ব্যাপারে আমি কোনো মানে এগোতে পারিনি। কিন্তু আমি একদম দৃঢ় ছিলাম যে হচ্ছে যখনই আমার পোস্ট গ্রাজুয়েশন শেষ হবে, বন্ড শেষ হবে, সেই মুহূর্তেই আমি হচ্ছে এটার জন্য আমি অ্যাপ্লাই করব। এন্ড ভাগ্যবশত আই ওয়াজ লাকি এনাফ কি আই ওয়াজ সিলেক্টেড ফর দিস এক্সপেডিশন। ইট ওয়াজ দ্য 38th এক্সপেডিশন, ইন্ডিয়ান সায়েন্টিফিক এক্সপেডিশন অফ অ্যান্টার্কটিকা। তো আমি সিলেক্ট হই জানুয়ারি 14th আমি ইন্ডিয়া থেকে বেরোই। এখন
অ্যান্টার্কটিকার ব্যাপারে আপনারা সবাই জানেন। অ্যান্টার্কটিকা মানে একটা মহাদ্বীপ। মহাদ্বীপ আর হচ্ছে একদম সাউথ পোলের কাছে আছে, সাউথ পোলের উপরেই রয়েছে। তো দিস ইজ অ্যান্টার্কটিকা, এটাই আপনারা ম্যাপে দেখেন। ঠিক আছে, এখানে এই যে এই লাইনটা দেখছেন, দিস ইজ দ্য 60 ডিগ্রি ল্যাটিচিউড। ঠিক আছে, এই যে এই সাইডের লাইনটা 60 ডিগ্রি ল্যাটিচিউড। ঠিক আছে, এখানে একটা ডেভিস সি দেখছেন, দিস ইজ এ ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক। ঠিক আছে, আর এই যে একটা অ্যান্টার্কটিক পেনিনসুলা দেখছেন, ঠিক আছে, দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক অলসো। তো এই অ্যান্টার্কটিক পেনিনসুলাটা সবাই চেনে, কারণ হচ্ছে সবাই হচ্ছে এই দিক থেকেই নর্মালি, যদি কেউ ট্যুরিজম ইয়ের থেকে আসে, সবাই হচ্ছে এদিক থেকেই আসে। কারণ হচ্ছে এই পাশে হচ্ছে আপনার সাউথ আমেরিকা, আর সাউথ আমেরিকার থেকে আর্জেন্টিনার উশুয়াইয়া থাকে, উশুয়াইয়া থেকে সব ট্যুরিজম গুলো প্ল্যান করা হয় ফর অ্যান্টার্কটিকা। তো যতজনই এসছে, আমার নলেজে এখন পর্যন্ত 3-4 জনের সাথে আমি কথা বলছি যারা হচ্ছে ভায়া ট্যুরিজম অ্যান্টার্কটিকা ঘুরে এসছেন। তো তারা হচ্ছে সবাই এদিক থেকেই এসছে। কিন্তু এই ইস্টার্ন সাইডটা কেউ এক্সপিরিয়েন্স করেনি। তো আমরা হচ্ছে যারা এসছিলাম, তারা হচ্ছে যে ইন্ডিয়ান অ্যান্টার্কটিক এক্সপিডিশন হয়েছে, তারা হচ্ছে এই ইস্ট অ্যান্টার্কটিকাতেই যে এক্সপিডিশনটা হয় সেটা ইস্ট অ্যান্টার্কটিকার উপরেই হয়। ঠিক আছে, এই এরিয়াটার উপরেই হয়। এই ম্যাপটা যদি দেখেন, এই ম্যাপটাতে হচ্ছে আপনার ডেভিস স্টেশনটা যেখানে দেখতে পাচ্ছেন, which is the Davis Sea, this points towards অস্ট্রেলিয়া। ঠিক আছে, আর এই যে এই অ্যান্টার্কটিক পেনিনসুলাটা দেখতে পাচ্ছেন, এই অ্যান্টার্কটিক পেনিনসুলা পয়েন্টস টুয়ার্ডস সাউথ আমেরিকা, which you can see at this corner, and you can see উশুয়াইয়া also. সো উশুয়াইয়া থেকে, যেখান থেকে আপনার ট্যুরিজম, অ্যান্টার্কটিক ট্যুরিজম স্টার্ট হয়, they come from here. The Antarctic tourism lasts for around 21 days, 3 weeks to 4 weeks maximum. তো এখান থেকে আসে করে এই দিকটা ঘুরে চলে যায়। ঠিক আছে, কিন্তু এই দিকটা নর্মালি কেউ এক্সপিরিয়েন্স করতে পারে না। অ্যান্ড অবভিয়াসলি দ্য দ্য ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন অ্যান্টার্কটিকা নর্মালি কেউই এক্সপিরিয়েন্স করতে পারে না। অনলি দ্য ফিউ লাকি পিপল এক্সপিরিয়েন্স দিস পার্ট অফ অ্যান্টার্কটিকা। ঠিক আছে, এই 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 ম্যাপটা হচ্ছে ডিনোটস অল দ্য ইম্পর্টেন্ট দ্য রিসার্চ স্টেশনস দ্যাট আর প্রেজেন্ট ইন অ্যান্টার্কটিকা। ঠিক আছে, এখানে হচ্ছে আপনি দেখতে পারবেন, এখানে ম্যাথ্রি আছে। ম্যাথ্রি স্টেশন ইজ an Indian station which is there from 1988 89, sorry 89 1989 এখানে আছে। তার পাশে হচ্ছে নোভো লাজারেভস্কিয়া, ওটা হচ্ছে আমরা ওটাকে নোভো স্টেশন বলি, সেটা হচ্ছে রাশিয়ার স্টেশন। ঠিক আছে, এখানে একটা ডেভিস স্টেশন আছে, এটা অস্ট্রেলিয়ার স্টেশন। দিস ইজ দ্য মেজর স্টেশন। শিওবা স্টেশন হচ্ছে জাপানিজ স্টেশন। আর ম্যাকমার্ডো হচ্ছে আমেরিকান স্টেশন, এটা হচ্ছে ওই সাদার্ন সাইডে আছে, এটা একটা ইম্পর্টেন্ট স্টেশন। প্লাস হচ্ছে অ্যামান্ডসন স্কট ইজ ব্যাং ইন দ্য মিডল অফ সাউথ পোল। একমাত্র স্টেশন যেটা সাউথ পোলে আছে সেটা হচ্ছে আমেরিকান স্টেশন। আমরা তো লাকি হইনি যে আমরা সাউথ পোল যেতে পারবো। তো আমরা হচ্ছে এখন যেটা আপনাকে দেখালাম সেটা হচ্ছে ওই ডেভিস স্টেশনের কাছে। ডেভিস স্টেশনের কাছে হচ্ছে আমাদের ভারতী স্টেশন। তো ভারতী স্টেশনটা হচ্ছে জাস্ট নিয়ার দ্য ডেভিস স্টেশন। তো এই এরিয়াটাতে, তো এই এরিয়াটার ল্যাটিটিউড লঙ্গিটিউড যদি বলতে চাই, সেটা হচ্ছে আপনার 69 ডিগ্রি সাউথ ল্যাটিটিউড অ্যান্ড 76 ডিগ্রি ইস্ট লঙ্গিটিউড। ঠিক আছে, আর ম্যাথ্রি স্টেশনটা যেহেতু আপনারা আগের ইয়েতে দেখেছেন, ম্যাথ্রি হচ্ছে আপনার এই পজিশনে আর ভারতী হচ্ছে এখানে। তো দিস ডিস্টেন্স ইজ অ্যারাউন্ড 3000 কিলোমিটার্স। ম্যাথ্রি আর ভারতী দুটো যে স্টেশন আছে ইন্ডিয়ার, দে আর অ্যাট এ ডিস্টেন্স অফ 3000 কিলোমিটার্স অ্যাপার্ট। অ্যান্ড আমাদের স্টেশন সাউথ পোল থেকে হচ্ছে অ্যারাউন্ড 2500 কিলোমিটার্স ফার। মুভিং অন, এটা হচ্ছে আমাদের লোকেশনটা ছিল সেই মুহূর্তে যখন আমরা অ্যান্টার্কটিকাতে পৌঁছেছিলাম। তো এটা হচ্ছে আপনার ভারতী স্টেশন, এই যেটা লোকেশনটা দেখাচ্ছি।
একদম ইন্ডিয়া, এটা ইন্ডিয়া দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ার একদম নিচে ভারতী স্টেশন, ঠিক আছে। কিন্তু আমাদের টাইম জোনটা ডিফারেন্ট ছিল, টাইম জোনটা হচ্ছে জাস্ট 30 মিনিটস বিহাইন্ড, মানে GMT+5 ছিল, GMT+5। তো মানে রাত 12:30 মানে হচ্ছে আমাদের 12টা। তো এটা হচ্ছে আমাদের লোকেশনটা ছিল। Next, this is the zoomed in version of what our station looks like, what the rugged features of our station looks like. এটা আমাদের বেসিক ম্যাপ আমাদের স্টেশনের কাছে। এই যে এখানে ভারতী দেখতে পাচ্ছেন, ভারতী, এটা হচ্ছে আমাদের স্টেশন। এই পুরো জিনিসটা হচ্ছে অ্যান্টার্কটিকা, এই পুরো সাদা জিনিসটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্টার্কটিকা, ঠিক আছে। আমাদের স্টেশনটা হচ্ছে এখানে। মোস্ট অফ দ্য স্টেশনস এক্সেপ্ট ফর ফিউ, এমারসন স্কট, কনকর্ডিয়া হচ্ছে নিউজিল্যান্ডের স্টেশন, এমারসন স্কট হচ্ছে ইউএস স্টেশন, কিছু ফিউ স্টেশন ছাড়া মোস্ট অফ দ্য স্টেশনস আর এট দ্য বর্ডার অফ অ্যান্টার্কটিকা, ঠিক আছে। তো ভারতী স্টেশনটা হচ্ছে এরকম একটা প্রমন্টারিতে বিল্ড আপ হয়ে আছে, যেখানে হচ্ছে একদিকে মানে আপনি যেটা যদি মনে করেন যে এটা হচ্ছে একটা মেইন ল্যান্ড, এটা মেইন ল্যান্ড না। এই যে এই গ্যাপটা, সাদা গ্যাপটা দেখতে পাচ্ছেন, there is a small bit of a sea এখান দিয়ে ফ্লো করে, ঠিক আছে। সেটা আপনাদের ধীরে ধীরে পরে দেখাবো। তো এখানে এটাকে যদি মনে করেন যে এটা হচ্ছে আপনার মেইন ল্যান্ড, এটা মেইন ল্যান্ড না, এটা একটা আইল্যান্ড উইচ ইজ জাস্ট অ্যারাউন্ড 100 মিটার্স অর অ্যারাউন্ড 75 মিটার্স অ্যাওয়ে ফ্রম দ্য মেইন ল্যান্ড। এটা হচ্ছে মেইন ল্যান্ড আপনার, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাদের ভারতী স্টেশন, ভারতী ইন্ডিয়ান অ্যান্টার্কটিক রিসার্চ স্টেশন। আর এই জিনিসটা হচ্ছে এই পুরো আইল্যান্ডটাকে ইজ কল্ড ভারতী আইল্যান্ড। আমরা গর্ববোধ করি যে একটা অ্যান্টার্কটিকার আইল্যান্ডকে আমরা ভারতী আইল্যান্ড বলে আমরা নাম দিতে পেরেছি। তো আশেপাশে যদি দেখতে চান, সেখানে হচ্ছে এখানে একটা থালা ফোর্ড আছে। থালা ফিওর্ড মানে হচ্ছে একটা ন্যারো ওপেনিং অফ সি ইনটু দ্য ল্যান্ড এরিয়ার মধ্যে একটা সির ওপেনিং, ঠিক আছে, দ্যাট ইজ আ ফিওর্ড। তো এখানে একটা থালা ফিওর্ড আছে এদিকে, আর এদিকে হচ্ছে কিল্টি বে। তো তার মাঝখানেই হচ্ছে এই ভারতী আইল্যান্ডটা। আশেপাশে যদি দেখতে চান, আশেপাশে হচ্ছে কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচারস আছে, যেটা হচ্ছে একটা আসপা বলে একটা লেখা পাচ্ছেন। আসপা হচ্ছে অ্যান্টার্কটিকা স্পেশাল প্রোটেক্টেড এরিয়া। অ্যান্টার্কটিকা স্পেশাল প্রোটেক্টেড এরিয়া হচ্ছে উই আর নট সাপোজ টু এন্টার ইন দোজ এরিয়াস বিকজ দে আর স্পেসিফিক্যালি প্রোটেক্টেড এগেইনস্ট ফরেন অ্যাপ্রোচ অর নট ইনভেশন পার সে বাট অ্যাপ্রোচ। তো কেউ এটার ভিতরে আসা বারণ আনটিল আনলেস দের ইজ স্পেশাল provision and special allowances to enter in those areas. তো এই স্টর্নেস এরিয়াতে যেটা আছে, স্টর্নেস এরিয়াতে হচ্ছে we are not supposed to enter until and unless we have special permissions. তো কিছু সায়েন্টিস্টদেরই স্পেশাল পারমিশন দেওয়া হয়। তো এটা একটা আসপা, দিস ইজ আসপা 174। তো এরকম মানে অনেকগুলোই আসপা এরিয়াস আছে। সেকেন্ডলি অনেকগুলো আইল্যান্ডস আছে, সেগুলো বাদ দিই। এখানে হচ্ছে একটা ডগ গ্লেশিয়ার পাওয়া যাবে। ডগ গ্লেশিয়ারে হচ্ছে আমাদের মোস্ট অফ দ্য গ্লোবাল ওয়ার্মিং এক্সপেরিমেন্টস গুলো ডগ গ্লেশিয়ারেই হয়। তো ডগ গ্লেশিয়ারে আমরা মোস্ট অফ দ্য গ্লোবাল ওয়ার্মিং এটা গ্লেশিয়ারের মধ্যে যতগুলো আপনার গ্লেশিয়ারের স্নো মেল্টিং, স্নো ডেপোজিশন, সবগুলো যে রিডিংস গুলো নেওয়া হয় সেগুলো ডগ গ্লেশিয়ারের মধ্যেই নেওয়া হয়, ঠিক আছে। আর থার্ডলি মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আমাদের কাছে দুটো মেজর অ্যান্টার্কটিক স্টেশন ছিল কাছাকাছি। সো দিস ডিস্টেন্স ফ্রম ভারতী টু, এখানে দুটো দেখতে পাচ্ছেন, জংশন আর প্রোগ্রেস। জংশন হচ্ছে একটা চাইনিজ স্টেশন আর প্রোগ্রেস হচ্ছে রাশিয়ান স্টেশন। তো এই ডিস্টেন্সটা ইজ হার্ডলি 15 কিলোমিটার্স ওভার দ্য সি, মানে আমরা এভাবে যদি যাই ওভার দ্য সি, সো ইট উইল বি অ্যারাউন্ড 15 কিলোমিটার্স অর সো। তো তো জংশন আর প্রোগ্রেসের সাথে আমাদের খুব ভালো রিলেশন ছিল। একটা চাইনিজ স্টেশন, একটা রাশিয়ান স্টেশন, দে আর ভেরি নিয়ার বাই অ্যান্ড উই হ্যাড এ ভেরি গুড রিলেশন উইথ দেম। তো এই ম্যাপটা থেকে এইটুকুই। নেক্সট, তো এটা হচ্ছে ভারতী স্টেশন।
এখান থেকে বেশি কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু এইটুকু বোঝা যাচ্ছে যে একটা ইয়ের থেকে উঠে দুটো লেভেল আছে। একটা গ্রাউন্ড লেভেল আছে, যেটা এই সাইডটায় বোঝা যাচ্ছে, একটা গ্রাউন্ড লেভেল আছে, একটা আপার লেভেল আছে। আপার লেভেলটা হচ্ছে আপনার লিভিং কোয়ার্টার্স, লিভিং মডিউলস অ্যান্ড কিচেন অ্যান্ড স্টোর রুমস অ্যান্ড সাচ। অ্যান্ড গ্রাউন্ড লেভেলটা হচ্ছে যেটা হচ্ছে আপনার ল্যাবস। মোস্ট অফ দ্য ল্যাবস আর প্রেজেন্ট ইন দি গ্রাউন্ড লেভেলস। ঠিক আছে, আপনাদের আরেকটা স্টেশনের কথা বলছেন, যেটা হচ্ছে ম্যাথ্রি। ম্যাথ্রি স্টেশন, ম্যাথ্রি স্টেশন ইজ অ্যারাউন্ড 3000 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম ভারতী স্টেশন। তো দিস ইজ ম্যাথ্রি স্টেশন। ম্যাথ্রি স্টেশনে থাকার সৌভাগ্য আমার জাস্ট 4 দিনের ছিল, জাস্ট ওয়াইল রিটার্নিং। তো জাস্ট বেশি আমি বলতে পারবো না ম্যাথ্রি স্টেশনের ব্যাপারে, কিন্তু এটাই হচ্ছে ম্যাথ্রি স্টেশন। তো অ্যান্টার্কটিকাতে যখন আমরা যাই, তখন আমাদের এক্সপেকটেশন খুবই, মানে কোনো এক্সপেকটেশন ছিল না। আমরা যে আচ্ছা ঠিক আছে, একটা অদ্ভুত একটা জায়গা হবে যেখানে হচ্ছে, মানে আমাদের কোনো চিন্তাধারাই ছিল না যে কিরকম হবে। কিন্তু যখন আমরা যাওয়ার পরে যখন আমাদের শিপটা থামে, সেখান থেকে আমরা হেলিকপ্টার করে আমরা স্টেশনে যাই, তখন যেই মানে ভিউজ গুলো পাই, সেখান থেকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, উই আর ইন ফর সামথিং ডিফারেন্ট, সামথিং দ্যাট উই ক্যান নেভার এক্সপিরিয়েন্স ইন আওয়ার লাইফ অ্যাট অল। তো এই ছবিটা আমার মোটামুটি অন মাই ফার্স্ট এন্ট্রি ইনটু অ্যান্টার্কটিকা। আমি বেসিক্যালি, আমার ফটোগ্রাফি খুব ভালো লাগে, এই প্রথমেই বলে নিই। তো মেইনলি আমি ফটোগ্রাফিটাই আমি পোর্ট্রে করব। ভিডিও আছে অনেক, কিন্তু ফটোগ্রাফিটা আমি দেখাবো বেশি। তো এই যে আপনাদের কাছে এই ফটোটা দেখতে পাচ্ছেন আপনারা, তো হ্যাঁ, তো এই ফটোটা যখন দেখতে পাচ্ছেন, এই ফটোটা হচ্ছে যখন আমি প্রথম ঢুকতে পেরেছি, তখন হচ্ছে এই ফটোটা আমি তুলি ইন দ্য ফার্স্ট টাইম when I enter into Antarctica. এটাতে it looks very abstract, but in the end when you understand about the uh, freezing of the sea, it becomes very interesting. যখন হচ্ছে এখানে হচ্ছে একটা, এই কালো জোনটা যেটা দেখতে পাচ্ছেন নিচে, এই কালো জোনটা হচ্ছে unfrozen clear sea, and then it slowly progressively freezes. And এই যে সাদা যে জোনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে frozen sea, and this is how it freezes. The sea freezes, and there is this whorls, the circular thing that forms around the unfrozen sea and the frozen sea. This demarcates the frozen and unfrozen sea. So এই অ্যাবস্ট্রাক্টনেস আমাকে খুবই মানে মনমুগ্ধ করে। এখানে আরেকটা ছবি দেখতে পারবেন, যেখানে সি ব্রেক করছে। এটা হচ্ছে উপর থেকে তোলা, হেলিকপ্টার থেকে তোলা, কিন্তু হচ্ছে এখানে হচ্ছে একটা ফ্রোজেন সি ব্রেক করছে। তো এই দেখে আমি বুঝতে পারলাম যে অ্যান্টার্কটিকা উইল বি ভেরি ডিফারেন্ট ফ্রম সামথিং। এখানে একটা অরোরার ছবি দেখতে পাচ্ছেন। অরোরার ব্যাপারে আমি আরো পরে বলবো, কিন্তু যখনই আমি অ্যান্টার্কটিকাতে ঢুকি, within the first 1 to 2 months I was like, হ্যাঁ, I am in a different experience altogether. শুরু করা যাক ভয়েজ দিয়ে। ভয়েজ হচ্ছে এটা আপনাদের, এটা হচ্ছে কেপ টাউন। আমরা ভয়েজ শুরু করি হচ্ছে গোয়া থেকে বেরোই আমরা হচ্ছে অন জানুয়ারি 19th, and Cape Town reach করি on January 20th, and we are supposed to leave for Antarctica on January 22nd. But because of some technical issues, we were stuck in Cape Town for another 4 days. তো পিছনে হচ্ছে আমার শিপ, এই শিপটার নাম হচ্ছে ভ্যাসিলি গোলোভনিন। এই শিপটা রাশিয়ার থেকে আমরা লিজে নেই। এর আগে একটা ছিল ইভান পাপানিন। পাপানিনটা হচ্ছে 2 বছর আগে একটা ক্র্যাশ বলবো না, বাট একটা আইসবার্গের সাথে একটা ইনসিডেন্ট হয়, ছোট একটা ইনসিডেন্ট। তার জন্য হচ্ছে পাপানিনটাকে সাথে আমাদের রিলেশনটা ভাঙতে হয়, করে হচ্ছে ভ্যাসিলি গোলোভনিনটাকে নেওয়া হয়। দিস ওয়াজ দ্য ফার্স্ট এক্সপিডিশন টু অ্যান্টার্কটিকা ফর ভ্যাসিলি গোলোভনিন। এটা রাশিয়ান একটা শিপ। তো
lease ships from Russia for this Antarctic expedition. This is an icebreaker ship. দুটো রকমের হয়, আইস কাটার শিপ হয় আর আইস ব্রেকার শিপ হয়। তো আইস কাটার শিপস আর more important, more stronger, and icebreaker ships are not that strong obviously, but it does the work. তো এটা হচ্ছে ভ্যাসলি গলগনি। তো এটা হচ্ছে আমাদের ভ্যাসলি গলগনিন শিপ উইদাউট দ্য কার্গো, নর্মাল আমাদের কার্গো ছাড়া, যখন এই শিপটা অ্যান্টার্কটিকা থেকে ফেরত যাচ্ছিল আফটার ডেলিভারিং অল দ্য কার্গো। তো এটা হচ্ছে আমাদের শিপটা, 3টে ক্রেন আছে। একটা ভিডিও চালিয়ে দিই, যখন সেটা আমাদের ইয়ের থেকে বেরোচ্ছিল, কেপ টাউন থেকে, সাউথ আফ্রিকার ফ্ল্যাগ। হ্যাঁ, তো জাস্ট শিপটা ছাড়ছিল ফ্রম কেপ টাউন। এই ছবিটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিড জার্নিতে একটা আমাদের আরেকটা ব্যাপারে বলে নিই। অ্যান্টার্কটিকাতে হচ্ছে আমরা যখন যাচ্ছি, কেপ টাউন হচ্ছে at 35 ডিগ্রি সাউথ ল্যাটিটিউড, আর আমাদের স্টেশনটা আমরা যখন বলেছিলাম সেটা হচ্ছে 69 ডিগ্রি সাউথ ল্যাটিটিউড। তো 35 থেকে 69 ডিগ্রি সাউথ ল্যাটিটিউড পর্যন্ত যেতে হয়। তো তার মাঝে আসছে 40 ডিগ্রি, 50 ডিগ্রি এন্ড 60 ডিগ্রি ল্যাটিটিউডস। তো প্রত্যেকটা নাম আমরা মানে বেসিক্যালি চলন্ত ভাষাতে নাম আছে। একটা হচ্ছে ফিউরিয়াস 40s, একটা হচ্ছে না রোরিং 40s, ফিউরিয়াস 50s আর স্ক্রিমিং 60s, এভাবে নাম দেওয়া থাকে। রোরিং 40s, ফিউরিয়াস 50s আর স্ক্রিমিং 60s। বেসিক্যালি ধীরে ধীরে 40s এ যখন পৌঁছাবে তখন হচ্ছে একটা রোড শুরু হয়, 50s সি ফিউরিয়াস হয়ে যায়, আর 60s এ ইউ হ্যাভ টু স্ক্রিম আউট। ঠিক আছে, এরকম সিটা এতটাই রাফ হয়ে যায়। তো এই যে ছবিটা তোলা হয়েছিল সেটা হচ্ছে when the ship was at around 60 degrees। আরেকটা ভিডিও দেখিয়ে দিই, যখন হচ্ছে আমাদের শিপটা যখন যাচ্ছিল, এই ওয়েভস গুলো যতটাই মানে দেখে হয়তো বা কাম মনে হতে পারে, বাট দে আর নট কাম। ঠিক আছে, একটা ভয়াবহ ঝড় শুরু হয়েছিল। যেভাবে শিপটা লাফাচ্ছে দেখতেই পাচ্ছেন। তো এইভাবেই আর কি এরকমই আর কি ইয়ের অবস্থা। আমাদের এগুলো হচ্ছে 50s আর 60s এর ঘটনা, পুরোটাই হচ্ছে একটা কম্পাইলেশন বানানো আছে। তো সমুদ্রের তীব্রতা ভিডিওতে বোঝানো খুবই মুশকিল, দেখে হয়তো বোঝা নাও যেতে পারে, কিন্তু ইন দি এন্ড যতক্ষণ না এই এক্সপিরিয়েন্সটা কেউ এক্সপিরিয়েন্স করছে এটা বোঝানো খুবই মুশকিল। তো যাই হোক, তো ঝড় এভাবেই চলতে থাকে। আমাদের জার্নিটা চলে হচ্ছে 13 দিনের। আমরা যখন কেপ টাউন থেকে রওনা দিই হচ্ছে জানুয়ারি 26-এ, আর আমরা অ্যান্টার্কটিকাতে পৌঁছাই হচ্ছে ফেব্রুয়ারি 7-এ। তো আমাদের 13 দিনের জার্নি চলে। তো 13 দিনের মধ্যে প্রত্যেকটা যে ডিগ্রি হয়, আপনাদের যে প্রত্যেকটা ল্যাটিটিউডের ডিগ্রি যেটা হয়, ফর এভরি 10 ডিগ্রিজ ইট টেকস অ্যারাউন্ড 4 ডেজ টু কমপ্লিট ইট। 10 ডিগ্রি ল্যাটিটিউড মানে হচ্ছে অ্যারাউন্ড হচ্ছে 111 কিলোমিটার, একটা রাফ অ্যাভারেজ ধরে নেওয়া হয়। 111 কিলোমিটার মানে হচ্ছে মোটামুটি 111 কিলোমিটার 4 দিনে কভার করা হয়। দ্যাট ইজ অ্যারাউন্ড 28 কিলোমিটার পার ডে। ঠিক আছে, সরি 280 কিলোমিটার পার ডে, সরি 280 কিলোমিটার পার ডে। তো
111 কিলোমিটার পার ল্যাটিচিউড, 10 ডিগ্রি ল্যাটিচিউড হচ্ছে 4 দিনে কভার করা হয়। তো 1110 কিলোমিটার কভার করা হয় হচ্ছে 4 দিনে। তো অ্যারাউন্ড 280 কিলোমিটার পার ডে কভার করা হয়। তো 35 ডিগ্রি সাউথ ল্যাটিচিউড থেকে আমরা 69 ডিগ্রি সাউথ ল্যাটিচিউড পৌঁছাতে 13 দিন লেগেছে, বাট ইট ওয়াজ ন্যাচারাল। ঠিক আছে, এই যে ছবিটা আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা মিটার, যেটা হচ্ছে প্রত্যেকটা শিপেই থাকে। এই 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 মিটারটা দেখায় হচ্ছে আপনাকে যে কতটা রোলিং এন্ড পিচিং হচ্ছে। বেসিক্যালি এই মিটারটা দেখায় হচ্ছে কতটা রোলিং হচ্ছে। আপনাদেরকে যদি বলতে হয় হোয়াট ইজ রোলিং, রোলিংটা যদি ইয়ে করতে হয়, যদি হাতটা এইভাবে রাখেন, তো শিপটা যদি এই হচ্ছে আর এই হচ্ছে, এটা হচ্ছে রোলিং। এরকম ওয়েভটা সাইড থেকে হিট করছে, দিস ইজ রোলিং। দিস ইজ, যারা শিপিং এ আছে, যদি আমাদের ভিউয়ারের মধ্যে কেউ শিপিং এ আছে, ইট ইজ ভেরি গুড। ঠিক আছে, তারা বুঝতে পারবে। তো ওয়েভটা যখন এই সাইড থেকে আসছে তখন হচ্ছে এরকম এরকম করবে, দিস ইজ রোলিং। তো যখন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন শিপটা হয়ে যাবে, দিস ইজ 30 ডিগ্রি রোল, 30 ডিগ্রি রোল। আর পিচিং হচ্ছে যখন ওয়েভটা সামনের থেকে আসবে, সামনের থেকে আসছে তখন এই হচ্ছে, এই হচ্ছে, এই হচ্ছে, এই হচ্ছে। তো 30 ডিগ্রি পিচ ইজ লাইক কি, যখন এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, তখন দিস ইজ 30 ডিগ্রি পিচ। তো ইয়েস শাহনওয়াজ, হ্যাঁ থ্যাংক ইউ, হ্যাঁ ইনক্লাইনোমিটার, ওকে। সো টার্মস আমি জানি না, আই এম নট ইন দ্য শিপিং বিজনেস। তো তো হ্যাঁ, তো এইটা হচ্ছে আপনার 30 ডিগ্রিজ। তো যখন পিচিং হচ্ছে তো 30 ডিগ্রিজ এই এই এই। তো আমরা ম্যাক্সিমাম রোল ফেস করেছি হচ্ছে অ্যারাউন্ড 36 ডিগ্রি রোল ফেস করেছি। আমার ভাগ্য হয়নি যে আমি ওই ছবিটা তুলতে পারি, কারণ সেই সময় আমরা মানে রাত্রেবেলা হয়েছিল, ঘুমাচ্ছিলাম। তো আমি ম্যাক্সিমাম 25 ডিগ্রি রোল প্লেট ছবি তুলতে পেরেছি। যাই হোক, অ্যান্ড দ্যাট ইজ টাফ ফর লাইক, যখন ওরকম ট্রিমেন্ডাস সি স্টর্ম হয়, সেই সময়ে যখন এরকম কন্টিনিউয়াস ফর 6 আওয়ার্স 7 আওয়ার্স এরকম রোলিং হচ্ছে, তো ইট দের ইজ আ প্রমিনেন্ট টেনশন উইদিন ইউর বডি, কি হচ্ছে একটা সি সিকনেস হতে বাধ্য। ঠিক আছে, তো এটা একটা ভীষণ বড় একটা এক্সপিরিয়েন্স ওখানে। আরেকটা একটা ঝড়ের একটা ভিডিও আছে, সেটা একটু দেখিয়ে দিই। ভিডিও অনেকই আছে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে অনেক ভিডিও আমি পোস্ট করি, কিন্তু এই মুহূর্তে জাস্ট আমি অলরেডি আধ ঘন্টা হয়ে গেছে, এখানে আমি এখনো ভয়েজের অর্ধেকও আমি শেষ করতে পারিনি। অ্যান্টার্কটিকা তো অনেক বড় গল্প। ঠিক আছে, তো এটা হচ্ছে ফিফটিজ এর একটা 50 ডিগ্রি সাউথের যখন আমরা চলছিলাম সেই সময়কার একটা ভিডিও। ঠিক আছে, মুভিং অন। তো 60 ডিগ্রিতে যখন আমরা ঢুকি তখন হচ্ছে প্রথম আমরা আইসবার্গ দেখতে পারি, অনেক দূরে একটা দেখতে পারি আইসবার্গ। ঠিক আছে, কিন্তু এটা অনেকটা দূরে, আমরা একটু জুম করা লেন্সটা জুম আউট হবে কিছুক্ষণ বাদে। হ্যাঁ, তো অনেকটা দূরে একটা আইসবার্গ দেখতে পারি, এন্ড উই ওয়ার সো মাচ থ্রিল্ড কি কোনোদিন জীবনে ভাবিনি আইসবার্গ দেখতে পারবো। হঠাৎ করে আমরা আইসবার্গ দেখতে পারি, তো দ্যাট ওয়াজ ভেরি আনন্যাচারাল। আর ভাগ্য ভালো ওরকম রাফ সিতে পেয়েছিলাম, ওয়েভস ওটার উপর দিয়ে ঝাঁপ মারছে, আরেকটা আইসবার্গ এই দূরে। এটাতে হচ্ছে, এটা আমাদের একটা অ্যাপ ছিল যেখানে আমরা ওই পিচিং এন্ড রোলিং দেখতে পাচ্ছিলাম। 40 ডিগ্রি ল্যাটিটিউডে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে একটা পিচিং হচ্ছে 31 ডিগ্রি পিচ হচ্ছে। ঠিক আছে, 31 ডিগ্রি পিচ ইজ লাইক কি একটা চড়া পিচ। ঠিক আছে, এরকম আরো দুটো তিনটে ইয়ে আছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা, সেই সময় হঠাৎ করে আমাদের আমাদের জিপিএস অন হয়ে গেল কোনো কারণে। তো এই ফটোটা খুবই আমার ভালো লাগলো, তার জন্য আমি তুলেছিলাম। তো একদম মাঝ সমুদ্রে, ইন্ডিয়ান ওশান আর আটলান্টিক ওশানের মাঝখানে আমরা হচ্ছে আছি। এরকম এই লোকেশনটা পাওয়া খুব মুশকিল, তার জন্য এই ছবিটা তুলেছিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে 50 ডিগ্রি সাউথ ল্যাটিটিউডে যখন আমরা পৌঁছাই, সেই সময়টা হচ্ছে বায়োলুমিনেসেন্ট জোন, বায়ো ফাইটোপ্ল্যাঙ্কটনস গুলো দেখা যায়।
কারণ হচ্ছে সেই জায়গাটাই হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটনস গুলো মেইনলি থাকে। আর ফাইটোপ্ল্যাঙ্কটনস গুলো যখন ওই সোলার রে গুলোকে অ্যাবজর্ব করে, রাত্রেবেলা গ্লো করে, আর এই জোনটাতেই পাওয়া যায়। আমরা একটু আনলাকি ছিলাম যে আমরা বেশি দেখতে পাইনি, কিন্তু খুবই কম দেখতে পেরেছি, কিন্তু যতটা দেখেছি ততটাই মনোমুগ্ধ করার মতো। তো হ্যাঁ, মানে যতক্ষণে পৌঁছেছিলাম ততক্ষণে অলমোস্ট শেষ। এটা রাত অ্যারাউন্ড 2টোর সময়, ঠান্ডা মোটামুটি একদম মাইনাসে চলছে টেম্পারেচার, কোনো মতে আর কি একটু ভিডিও বার করতে পেরেছি। অন্ধকারে দেখতে পাচ্ছ মোটামুটি পিক্সেলেটেড হয়ে গেছে। তো আরেকবার যদি দেখতে চাও আরেকবার চালিয়ে দিতে পারি। তো এই উপরে স্কাইটা মোটামুটি পিক্সেলেটেড হয়ে একাকার, কিন্তু যাই হোক একটু যতদূর আর কি ইয়ে পাওয়া যায় সেটুকু আমি ভিডিও করতে পেরেছিলাম। এইটুকুই ভাগ্য ছিল, এইটুকুই বায়োলুমিনেসেন্স দেখার, কিন্তু যতদূর দেখতে পেয়েছি সেটাই আহ, সৌভাগ্য আর কি। যাই হোক, সেদিনই আমরা প্রথম অরোরা দেখতে পারি। এটা হচ্ছে একটা বেসিক ছবি, প্রথমবার অরোরার ছবি তুলছি, তাও জাহাজের মধ্যে, যেখানে জাহাজটা হচ্ছে মোটামুটি টলমল করছে। তো এটা আমার প্রথম অরোরার ছবি। অরোরা আমি আগে জীবনে কোনোদিন দেখিনি। এটা হচ্ছে আপনাদের ফেব্রুয়ারি 3 তারিখের ছবি। ফেব্রুয়ারি 3 তারিখে প্রথম অরোরা দেখি, আর হচ্ছে কিছু কি কি করব বুঝে পারিনি। ঠিক আছে, কোনো মতে ক্যামেরা বের করে ছবি তোলা শুরু করেছি, কারণ আমি জানি না ক্যামেরার সেটিংস কি হয় অরোরার জন্য, কিভাবে আমি তুলতে হবে। তো এই আমার প্রথম অরোরার ছবি। তারাগুলো মোটামুটি একদম পুরো এদিক ওদিক হয়ে আছে, আর সেটা স্বাভাবিক যখন সমুদ্রের সাথে জাহাজ এরকম উলট পালট হচ্ছে। সেদিনকারই ছবি এটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের জাহাজ যখন হচ্ছে অ্যান্টার্কটিকা পৌঁছাচ্ছে। মোটামুটি সমুদ্র ফ্রোজেন, তো হচ্ছে ওই সমুদ্র কেটে ঢুকছে, আহ, বরফ কেটে ঢুকছে, বেসিক্যালি ফ্রোজেন সি কেটে ঢুকছে। আচ্ছা, এখানে আপনাদের একটু পেঙ্গুইনের একটু স্বাদ দিয়ে নিই। এই দাঁড়া, এই হচ্ছে ফ্রোজেন সি, আশেপাশে পুরোটাই ফ্রোজেন সি। এখান দিয়ে হচ্ছে আপনাদের এই এই আমাদের জাহাজটা এগোচ্ছে এগোচ্ছে। আর ওই কোনায় একটা ফ্রোজেন সির একটা টুকরোর মধ্যে 4-5টা পেঙ্গুইন ভয়ে আর কি এখন মোটামুটি কাতর হয়ে আছে। একটা জিনিস চলে এসছে, ওরা বুঝতে পারছে না কি করবে, তো পালাচ্ছে। এই ঝাঁপ দিল, দুটো ঝাঁপ দিল, এদিক ওদিক লাফিয়ে বেড়াচ্ছে। এগুলো সব আমাদের ব্রিজ থেকেই তোলা। ব্রিজ বলতে হচ্ছে যেখান থেকে মানে আমাদের শিপের ক্যাপ্টেন কন্ট্রোল করে, শিপের ব্রিজ ওটাকেই বলে। তো ওখান থেকেই তোলা বেসিক্যালি। যখন এরকম খুবই ফ্রিজিং টেম্পারেচার হয় সেই সময় আমরা বি প্রেফার নট টু বি আউটসাইড, কারণ আনকমফোর্টেবল। তো বেশিক্ষণ থাকা যায় না, তো আমরা সবসময় ব্রিজের ভেতর থেকেই তুলি ছবিগুলো। আচ্ছা, আইসবার্গ আইসবার্গের অনেকই ভিডিওস আছে। কিছু ভালো ভালো আইসবার্গের ভিডিওস একটু রেখেছি দেখার জন্য। এটা হচ্ছে আমরা যখন অ্যান্টার্কটিকাতে ঢুকছি সেই সময়, around 67 degree on the last day of entering into Antarctica. These are the icebergs that we experienced very nearby. একদম আইসবার্গের পাশ দিয়ে আমরা বেরোচ্ছি। এটা কোনো জুম নেই লেন্সের মধ্যে, একদম প্রপার যেটা চোখে দেখা সেটাই, কোনো এডিটিং নেই, তার জন্য একটু ঝলসে আছে। আর একটু আইসবার্গ দেখিয়ে দিই। আমি আমি সাউন্ড দিচ্ছি না, সাউন্ড দিলে মানে খুবই নয়েজ হবে।
মানে যদি উইন্ডের এক্সপিরিয়েন্স করতে চান, উইন্ডের এক্সপিরিয়েন্স সাউন্ড দিয়েই করতে পারবেন। এটা হচ্ছে দ্য উইন্ড দ্যাট ওয়াজ কন্টিনিউয়াসলি ব্লোয়িং and that continuously blows through Antarctica. তো এরকমই হচ্ছে উইন্ড কন্টিনিউয়াসলি ব্লো করে নরমালি। উইন্ডের ব্যাপারে আপনার পরে বলবো। মনে হচ্ছে এই ভিডিওটা অনেক লম্বা চলবে, যাই হোক। আরো কটা আইসবার্গ দেখিয়ে দিই। এটা লাস্ট আইসবার্গের ভিডিও। যদি আইসবার্গ থেকে বোর হয়ে যান তাহলে হ্যাঁ ঠিক আছে। নেক্সট, স্নোফল কন্টিনিউয়াসলি হতে থাকে শিপের মধ্যে স্নোফল। এটা হচ্ছে প্রপার ব্লিজার্ড। এটা হচ্ছে আমার শিপের রুম থেকে ছবি তোলা। এটা হচ্ছে একটা প্রপার ব্লিজার্ড চলছে, একটা স্নো ব্লিজার্ড চলছে, একটা ভয়াবহ স্নো ব্লিজার্ড চলছে, সেটার একটা স্ন্যাপশট। এটা হচ্ছে প্রপার একটা প্রপার রাফ সি দিয়ে চলা হচ্ছে, ঠিক আছে। আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ হচ্ছে এই মুহূর্তে মানে বুঝতে পারছি যে লম্বা চলছে, যাই হোক। তো রাফ সিজের ভিডিও, আর একটু এগিয়ে যাই। তো এই চলছে, ঠিক আছে। এরপরে হচ্ছে যখন আমরা ফার্স্ট ল্যান্ড দেখতে পেলাম, এই যে দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ল্যান্ড, ঠিক আছে। এই দূরে দেখতে পাচ্ছেন ব্রাউন ব্রাউন আইসবার্গ, আইস এন্ড ব্রাউন, এই জিনিসটা হচ্ছে ল্যান্ড, ঠিক আছে। আমাদের জাহাজ চলছে। ফাস্ট ফরওয়ার্ড করা 10 টাইম স্পিডে ভিডিওটা। তো এই মানে ঢুকছে, অ্যান্টার্কটিকাতে ঢুকছে, আমাদের শিপ অ্যান্টার্কটিকাতে ঢুকছে আফটার 13 ডেজ, ঠিক আছে। তো এই যখন প্রথম ভালো মতো ল্যান্ড দেখতে পেলাম সেই খুশিটা, এটা হয়তো বা একটু অডিও দেওয়া যায়। এখানে হচ্ছে আমরা ইয়ে করে যাচ্ছি, হেলিকপ্টার করে, আমাদের শিপটার থেকে হেলিকপ্টার করে আমরা যাচ্ছি টুয়ার্ডস ভারতী। কারণ হচ্ছে আমাদের শিপ পুরো ডক পর্যন্ত যেতে পারে না, ডক পর্যন্ত যেহেতু যেতে পারে না তার জন্য আমরা হচ্ছে শিপটাকে অনেকটা দূরেই, ল্যান্ড থেকে অনেকটা দূরেই অ্যাঙ্কার করতে হয়। সেখান থেকে হেলিকপ্টার করেই হচ্ছে সব ট্রান্সপোর্ট গুলো করতে হয়। তো হেলিকপ্টার করে আমরা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেশনে ঢুকছি। এই হচ্ছে প্রথম ল্যান্ড করলাম ইন অ্যান্টার্কটিকা। এটা হচ্ছে দ্য হেলিপ্যাড, আমাদের স্টেশনের হেলিপ্যাড। এই সামনে হচ্ছে আমাদের ভারতী স্টেশন, ভারতী স্টেশনের দিকে আমি এগোচ্ছি। ইনি যে সামনে দাঁড়িয়ে আছেন ইনি হচ্ছে আমাদের এক্সপিডিশনের লিডার ছিল, আমাদের ভারতী স্টেশনের লিডার ছিল ফর দ্যাট এক্সপিডিশন। এখনো দেখলে ইমোশনাল লাগে। তো যাই হোক,
এগুলো আর দেখাচ্ছি না, দেখা তো হয়েই গেছে। তো যাই হোক, এখনো দেখলে ইমোশনাল লাগে। ওই আর কি, ওই এক্সপিরিয়েন্সটাকে সেই সময়ে বুঝতে পারিনি, এখন বুঝতে পারি যে হ্যাঁ না, আরেকবার যাই, একবার যাওয়ার একটা ইচ্ছা রয়ে আছে মনে, যে আরেকবার একটু ঘুরে আসি। যাই হোক, এই প্রথম যখন পৌঁছেছিলাম তখন হচ্ছে আমাদের এই ছবিটা পরিষ্কার কিনা জানি না, সেই সময় খুবই মানে রং টং করা ছিল না। তো এই ভারতী ইন্ডিয়ান রিসার্চ বেস, ল্যাটিটিউড 69 ডিগ্রি 24.271 ডিগ্রি সাউথ, আর লঙ্গিটিউড 76 ডিগ্রি 12.147 মিনিট ইস্ট। তো এটা হচ্ছে আমাদের ভারতী ইন্ডিয়ান রিসার্চ বেস, আর ওই পুরো আইল্যান্ডটাই হচ্ছে ভারতী আইল্যান্ড আমরা বলি। আচ্ছা, এই ফটোটা একটু জুম করে দেখাই, কারণ হচ্ছে আমি কুচবিহারের লোক। তো হচ্ছে আমার স্টেশন, আমার জায়গার নাম আছে, ঠিক আছে? তার জন্য এই জায়গাটা, এই ছবিটা খুবই ইম্পর্টেন্ট আমার জন্য। আমি কুচবিহারের লোক, আর উই ওয়্যার 10,672 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম কুচবিহার। তো ওটাই। আর কলকাতা আছে। তো শ্রীনগর, কুচবিহার, কোলহাপুর, বেঙ্গালুরু এন্ড কলকাতা, মানে উপর থেকে হচ্ছে কুচবিহার কলকাতা দুটোই খুবই টপ মোস্ট পজিশনে আছে। তো এই ছবিটা আমার জন্য খুবই মহত্বপূর্ণ হিন্দিতে। যাই হোক, এটা একটা ফ্রোজেন ফ্রোজেন লেকের উপরে আছি। ফ্রোজেন লেক আমি পরে আরো দেখাচ্ছি। যাই হোক, আচ্ছা, অনেক বললাম, একটু আইসবার্গের ড্রোন ফুটেজ দেখে নাও। এটা হচ্ছে আমাদের ডগ গ্লেশিয়ার না, থালা ফিওর্ড যেটা আছে, থালা ফিওর্ড। আমি এই ভারতী স্টেশনের আশেপাশে একটা থালা ফিওর্ড আর একটা কিল্টি বে দেখিয়েছিলাম। তো দিস ইজ নিয়ার বাই দ্য থালা ফিওর্ড। একটা ফিওর্ড আছে, একটা বে আছে। তো থালা ফিওর্ডে হচ্ছে এই, সরি 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 হ্যাঁ, থালা ফিওর্ডে হচ্ছে এই আইসবার্গ গুলো আছে। মাঝখানে আমরা একটা পেঙ্গুইন বন্ধু দেখতে পেয়েছিলাম, একটু দূর থেকে, হ্যাঁ, এখান থেকে হঠাৎ করে আমরা হচ্ছে ড্রোন ঘোরাতে ঘোরাতে একটা পেঙ্গুইন বন্ধু দেখতে পাই। তো ভাবলাম একটু ফোকাস করি আমার পেঙ্গুইন বন্ধুর মধ্যে। বেসিক্যালি আমাদের একটা আমাদের অ্যান্টার্কটিকা একটা ট্রিটি হয়। অ্যান্টার্কটিকা ট্রিটিতে বলা আছে যে হচ্ছে কোনোদিন মানে কোনো সময় মানে পেঙ্গুইনদেরকে কোনো সময় কোনো বাইরের খাবার খাওয়াতে না, গায়ে হাত দিতে না, আর হচ্ছে মোটামুটি 1 মিটার দূরে থাকা, ওদের সংস্পর্শে যেতে না। তো এটা আমার হচ্ছে প্রথম পেঙ্গুইন এক্সপিরিয়েন্স। আমরা এই ভিডিওগুলো তোলা হচ্ছে জাস্ট আফটার রিচিং অ্যান্টার্কটিকা, উইদিন দ্য নেক্সট 3 to 4 days এগুলো সব ভিডিও তোলা হচ্ছে, ঠিক আছে? তো আমরা হচ্ছে মানে আমাদের পুরো ইয়েই ছিল যে কোনোদিন পেঙ্গুইনের সাথে আমাদের দেখা হবে না। তো আমরা হচ্ছে একদম পেঙ্গুইনের যতটা কাছে ভিডিও করা যায় সেটা করার চেষ্টা করেছিলাম, কিন্তু উই ওয়্যার রং। কারণ হচ্ছে পেঙ্গুইন আমরা অনেক দেখি, মানে যথেষ্ট দেখি। সেগুলা দেখাবো ধীরে ধীরে, যদি আমাকে সময় দেওয়া হয়। রাজেশ দা, প্রবলেমটা হচ্ছে 10 মাসের এক্সপিরিয়েন্স 1-1.5 ঘন্টার মধ্যে বলা ইজ ভেরি টাফ। সেটা আমি এখন বুঝতে পারছি। যাই হোক, ও সরি 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 সরি
আচ্ছা, ঠিক আছে। এই হলো। আচ্ছা, যখন পেঙ্গুইনের কথাই হচ্ছে তখন হচ্ছে একটু পেঙ্গুইনের কথাই বলেই নিই। একটু একটু ফনার মধ্যে ঢুকেই যাই। তো অ্যান্টার্কটিকাতে হচ্ছে ৮ রকমের পেঙ্গুইন পাওয়া যায়। আমরা হচ্ছে বেসিক্যালি ৩ রকম দেখেছি, দুটোর ভিডিও আর ফটো তুলতে পেরেছি। একটা হচ্ছে এম্পারার পেঙ্গুইন দেখেছি, আরেকটা হচ্ছে অ্যাডেলি পেঙ্গুইন দেখতে পেয়েছি, আরেকটা হচ্ছে জেন্টু পেঙ্গুইন দেখতে পেয়েছি। তো আমার অ্যাডেলি পেঙ্গুইনের অনেক ফটো আছে, এম্পারার পেঙ্গুইনের ভিডিওস ফটোস আছে, কিন্তু জেন্টু পেঙ্গুইন খুবই মানে রেয়ারলি দেখতে পেয়েছি। বাকি বাকি পেঙ্গুইন আমরা দেখতে পারি, মানে হয়তো আমাদের ওদিকে আসে না, আমাদের ওদিকে মানে ওদের কলোনিজ নেই, তো তার জন্য দেখতে পারিনি। আর সিলস এর কথা বলতে গেলে সিলস এর মধ্যে ৬ রকমের সিল আছে। তো আমরা হচ্ছে বেসিক্যালি ৩ রকমের সিল দেখেছি, ক্র্যাবিটার সিল, ওয়েডেল সিল আর এলিফ্যান্ট সিল দেখতে পেয়েছি। এলিফ্যান্ট সিলেরও ফটো আছে, ওয়েডেল সিলের কিছু ভিডিওস আছে, ক্র্যাবিটার সিলের কোনো ফটো বা ভিডিও নেই, কারণ হচ্ছে সেই সময় আমার কাছে ক্যামেরা ছিল না, সরি। তো আর বাকিগুলো আমাদের আমরা দেখতে পারিনি, ফার্স সিলও দেখতে পাইনি, রাস সিলও দেখতে পাইনি, আর লিওপার্ড সিলও দেখতে পাইনি। তো ওই ওই এলাকাতে ঘোরাফেরা করে না ওগুলো। আচ্ছা, পেঙ্গুইন এটা হচ্ছে জাস্ট আমাদের স্টেশনের নিয়ার বাই। পেঙ্গুইনরা করে হচ্ছে, পেঙ্গুইনরা আমাদের মানে নর্মালি হচ্ছে ওদের একটা কলোনি থাকে, কলোনির থেকে ওরা হচ্ছে আসে, এসে হচ্ছে একটু দূরে আসে, কলোনির থেকে দূরে এসে হচ্ছে ওরা হচ্ছে মোল্টিং করতে আসে। মোল্টিং মানে হচ্ছে ওদের হচ্ছে ফেদার্স গুলো ছাড়াতে আসে। তো ওরা ওই ৩-৪ জনের গ্রুপেই আসে। তো এটা একটা গ্রুপ যারা হচ্ছে মোল্টিং করছে। যদি জুম করা যায় তাহলে এই যে একটু ফার দেখা যাচ্ছে, এই যে এরকম উবড়ো খেবড়ো ফার দেখা যাচ্ছে, এই ফার গুলো হচ্ছে দেয়ার মোল্টিং, দেয়ার শেডিং দেয়ার ফেদার্স। ঠিক আছে, দেয়ার শেডিং দেয়ার ফেদার্স টু বিল্ড নিউ ফেদার, নিউ লেয়ার অফ ফেদার। ঠিক আছে, তো ওরা মোল্টিং করতে আসে ইনটু আওয়ার ল্যান্ডস, তারপরে আবার নিজের কলোনিতে ফেরত চলে যায়। ঠিক আছে, আচ্ছা, পেঙ্গুইনের সিল ছাড়া ২ রকমের পাখি পাওয়া যায়, একটা হচ্ছে স্কুয়া আর একটা হচ্ছে স্নো পেট্রেল। ঠিক আছে, এই যে এই পাখিগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে স্কুয়া। ঠিক আছে, অনেকে ভাবে অ্যালবাট্রস, কিন্তু অ্যালবাট্রস না, এগুলো হচ্ছে স্কুয়া। অ্যালবাট্রসের উইং স্প্যান অনেক বেশি বড় হয়। ঠিক আছে, স্কুয়ার ফটো আমি আরো দেখাতে পারি। আচ্ছা ঠিক আছে, পেঙ্গুইন দেখিনি। এই এই আইস, এই পুরোটাই ফ্রোজেন সি, ফ্রোজেন সি। এর মধ্যে হচ্ছে এই পেঙ্গুইন গুলো হঠাৎ করে মাঝখানে, সি এর মাঝখানে ঘুরে বেড়াচ্ছে। অনেকটাই দূরে, ক্যামেরা কাঁপছে, সরি ফর দ্য ভিডিও, বাট এটা হচ্ছে মোল্টিং জাস্ট স্টার্ট হয়েছে, এখানে বোঝাই যাচ্ছে এই যে এই লাইনটা পুরো হচ্ছে দেয়ার শেডিং দেয়ার ফেদার্স। ঠিক আছে, ইভেন হেয়ার দেয়ার শেডিং দেয়ার ফেদার্স। এটা হচ্ছে প্রপার একটা স্কুয়া। এই লেকটা হচ্ছে জাস্ট আমাদের স্টেশনের ঠিক সামনে। ধীরে ধীরে ফ্রিজিং হওয়া স্টার্ট হয়েছে। এই ছবিটা তোলা হয়েছে হচ্ছে অ্যারাউন্ড আর্লি মার্চ। আর্লি মার্চ হচ্ছে এই ছবিটা তোলা হয়েছে। লেক হ্যাজ স্টার্টেড টু ফ্রিজ, এতদূর পর্যন্ত ফ্রিজ হয়ে গেছে। মোটামুটি বাই দ্য এন্ড অফ মার্চ আর আর্লি এপ্রিল পুরো লেকটাই ফ্রিজ হয়ে গেছিল আর কি। এগুলো হচ্ছে সেই ওই অ্যাডেলি পেঙ্গুইন্স। এগুলো হচ্ছে অ্যাডেলি পেঙ্গুইন্স, যখন হচ্ছে একদম পুরো কোনো বরফ ছিল না, অ্যাডেলি পেঙ্গুইন এগুলো। আমার ফটোগ্রাফির একটু শখ বেশি আছে। এটা হচ্ছে এই একটু পেঙ্গুইনের সাথে একটু দেখা হয়েছিল সেটার ছবি, এটা তো দেখানো হলো। একটা ভিডিও আছে, পেঙ্গুইন একটু ঝাঁপ মারবে সমুদ্রের মধ্যে, অনেকটা দূর থেকেই, ভিডিও একটু আবছা। এটা কিন্তু পুরোটাই সমুদ্র। এই যে বরফগুলো দেখতে পাচ্ছ এগুলো, দিস আর নট আইসবার্গস এট অল, দিস আর অল ফ্রোজেন সিজ অ্যান্ড ফ্রোজেন সি বেসিক্যালি। তো দিস আর নট আইসবার্গস বেসিক্যালি। তো
হয়ে গেল ভিডিওটা। এই ভিডিওটাও দেখা হয়ে গেছে। হ্যাঁ, একটু সিল দেখে নাও। এগুলো সব জাহাজ থেকেই তোলা, কারণ ল্যান্ড থেকে এই ভিডিওগুলো পাওয়া খুবই মুশকিল। এগুলো সব জাহাজ থেকেই তোলা। যখন ফ্রোজেন সি থেকে বেরোচ্ছিল সেই সময় আর কি এগুলো দেখা যায়। এগুলো হচ্ছে ওই ওয়েডেল সিলস। আর ওরা খুবই হয়, খুবই শাই হয়। এগুলো হচ্ছে এম্পারার পেঙ্গুইনস। এম্পারার পেঙ্গুইনের সাথে একবারই দেখা হয়েছে, কিন্তু বিশাল বড় একটা ঝুন্ডের সাথে দেখা হয়েছিল। অ্যারাউন্ড 200 থেকে 300 হবেই আরামসে। তো এই যে যেটার উপর চলছে এটা হচ্ছে ফ্রোজেন সি। এটা হচ্ছে অ্যারাউন্ড অগাস্টে এসেছিল ওরা। হ্যাঁ, অগাস্টে এসেছিল। তো ফ্রোজেন সির উপরে ওরা পুরো একটা ঝুন্ড এসেছিল। তো উই লাইক কি না, আমাদের একটু যাওয়া উচিত ওখানে। তো এই যে পেঙ্গুইন গুলো দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাওয়া মানে হচ্ছে ওরা একটু ভয় পেয়ে গেছে। ওরা গ্লাইড করে যাচ্ছিল, দাঁড়িয়ে গেল, ভয় পেয়ে গেছিল, কারণ ওই ছেলেটা এসেছিল। কিন্তু ছেলেটা হচ্ছে না, তুমি যাও যাও, যাওয়ার জন্য আর কি একটা মানে ওই আর কি একটা ফটো অপের জন্য দাঁড়িয়েছিল। পরে তারপরে বুঝতে পারলো যে না, দ্যাট গাই ইজ নট হার্মফুল। তো আবার গ্লাইড করা শুরু করলো। তো এই যে আবার দাঁড়িয়ে গেল, কারণ হচ্ছে এখানে ছেলেটা আবার মাঝখানে এসে গেছে। তো পেঙ্গুইনরা হচ্ছে ইন দি এন্ড হচ্ছে দে আর নট হার্মফুল এন্ড দে আর ভেরি রিসেপটিভ রিসেপটিভ এন্ড সাসেপ্টেবল টু হিউম্যান বিংস। দে আর লাইক কি আমরা যেরকম পেঙ্গুইনদের কাছে যেতে চাই যে হ্যাঁ ওরা জানতে চাই যে কেমন এই নতুন একটা জীব কেমন, ওরাও হচ্ছে সেরকম ভাবেই এক্সপিরিয়েন্স করতে চায় যে এই নতুন এই একটা অদ্ভুত একটা লম্বা একটা জীব চলে এসেছে আমাদের সামনে। তো এই জীবটা হঠাৎ করে এই জিনিসটা কি। তো ওরাও আর কি খুবই আর কি মানে জানতে চায় যে হচ্ছে ওরাও এক্সপিরিয়েন্স করতে যায় একটা নতুন এক্সপিরিয়েন্সের জন্য। তো দে আর অলসো ভেরি রেসেপটিভ এন্ড দে উইল কাম টু ইউ আনটিল আনলেস ইউ ডু নট give them any harmful indications or anything. তো সুন্দরভাবে ওরা করবে, আহ, ব্যবহার করবে যদি আশেপাশে খুব সুন্দর থাকো। এটা হচ্ছে একটা স্কুয়া। তো হ্যাঁ, একটু তাড়াতাড়ি যাই। এখানে আহ, চারটে অনেক দূরে অ্যাডলি পেঙ্গুইন পেয়েছিলাম, আর ওরা সুন্দর করে গ্লাইড করছিল। তো একটু ভিডিওটা সুন্দর করে গ্লাইড করছিল, এটা অনেক দূর থেকে। তো দুজন হাঁটছে, দুজন গ্লাইড করছে। এটা বোঝা মুশকিল যে কেন কেউ গ্লাইড করে, কেন কেউ হাঁটে। আচ্ছা, এটা হচ্ছে আমরা ওই পেঙ্গুইন ওই চারটে পেঙ্গুইনই যখন আমরা ওদের কাছে পৌঁছালাম, তখন হচ্ছে আমরা হচ্ছে ওদেরকে একটু একটা ফটো ফটো অপের জন্য একটু ওদেরকে একটু করেছিলাম, ঘেরাও করেছিলাম ওই পেঙ্গুইন গুলোকে। সরি। আচ্ছা, এটা হচ্ছে সেই দিনেরই ওই এম্পারার পেঙ্গুইনস এর ছবি। সেদিনকারই ওই যেটা যেই ভিডিওটা দেখালাম সেটারই একটা ছবি। সেই সময় তোলা একটা ছবি। এই ছবিটা আমার খুব প্রিয়। আহ, আমার খুব ভালো লাগে এই ছবিটা আর্টিস্টিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। যাই হোক, আর এই ছবিটাও সেদিনকারই ছবি। এই ছবিটাও খুবই সুন্দর। এটা হচ্ছে একটা ওই স্কুয়া। এই এই নিচের যেটা আছে সেটা হচ্ছে লেকটা জাস্ট ফ্রিজ হচ্ছে। লেকটা পুরোপুরি ফ্রিজ হয়নি, অলমোস্ট ফ্রিজিং, সেই সময়কার ছবি তোলা। তো ওটাই, এগুলো সব শিপ থেকে তোলা। এটা ওই সেই ওয়েডেল সিল। এইগুলো হচ্ছে সেই এলিফ্যান্ট সিল। এগুলো হচ্ছে এলিফ্যান্ট সিল যেগুলো বলেছিলাম। আহ, ওই সেই আইসবার্গের উপরে আহ, আমাদের অ্যাডেলি পেঙ্গুইনস। এগুলো হচ্ছে স্কুয়া। এগুলো আমাদের জাহাজে এসেছিল, জাহাজে এমনি হাঁটাফেরা করে। এগুলোকে খাবার দেওয়া যায় না, কিন্তু জাস্ট খাবারের জন্য এরা হচ্ছে ঘোরাফেরা করে। এটা আমাদের জাহাজের ছবি। এই যে পিছনে ইন্ডিয়ান অ্যান্টার্কটিক এক্সপিডিশন, ন্যাশনাল সেন্টার ফর অ্যান্টার্কটিক অ্যান্ড ওশান রিসার্চ লেখা। এখানে হচ্ছে আমাদের স্কুয়া গুলো। হ্যাঁ,
এগুলো হচ্ছে আমাদের এলিফ্যান্ট সিল। এলিফ্যান্ট সিল গুলো হচ্ছে কোনো কাজ নেই, ওরা হচ্ছে সুন্দর, মানে রোদ যখন পায় সুন্দর ল্যান্ডে এসে হচ্ছে একটু পাতি ভাষায় ল্যাদ খায়, ল্যাদ খেতে খুব ভালোবাসে। ল্যাদ খাওয়ার ছবি যদি জুম করলে এই ল্যাদ খায়, এটা হচ্ছে ওই সেই স্কুয়া। আচ্ছা, এই ছবিটা, এই ছবিটার অনেক মাহাত্ম্য আছে। এই ছবিটা হচ্ছে যখন সমুদ্র ফ্রিজ করে সেই সময়কার ছবি, সেই সময়কার ছবি। এখানে পেঙ্গুইন আছে অবশ্যই, পেঙ্গুইনের সাথেই আমি রেখেছি, আমি ছবিগুলোকে ওভাবে ডিভাইড করেছি। কিন্তু এই ছবিটার মধ্যে এই যে এই যে এই স্ট্রাকচার গুলো আছে, দিস আর কল্ড প্যানকেক আইস। প্যানকেক আইস হচ্ছে এইভাবে সমুদ্রটা ফ্রিজ করে, ধীরে ধীরে একটা পয়েন্ট থেকে ফ্রিজ করা শুরু করে, একটা পয়েন্ট থেকে ফ্রিজ করা শুরু করে, তারপর সেখান থেকে হচ্ছে ওরা স্প্রেড করা শুরু করে। তো দ্য এন্টায়ার সি প্রত্যেকটা পয়েন্ট থেকে ফ্রিজ করা শুরু করলো, করা হচ্ছে ওখান থেকে স্প্রেড করে, এন্ড দেন ওই গোল 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 চাকতি চাকতি তৈরি হয় করে হচ্ছে দে ফিউজ টুগেদার টু ফর্ম দ্য এন্টায়ার ফ্রোজেন সি। তো এটাই হচ্ছে এটাকে শুরুতে বলে হচ্ছে প্যানকেক, প্যানকেক আইস, প্যানকেক প্যানকেক আইস বলা হয়, প্যানকেকের মতন গোল 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 তৈরি হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে এটা। আচ্ছা, একটু ওয়েল আছে। ওয়েল আমরা দেখতে পারিনি, প্রথম কথা যে সত্যি কথা বলতে ওয়েল দেখতে পাইনি, কিন্তু ভাগ্যবশত একটু ওয়েল বুঝতে পেরেছি যে আশেপাশে ওয়েল আছে। তো একটু চোখ রাখো এদিকটাতে, এদিকটাতে চোখ রাখলে এই যে একটা ফোয়া তুললো, আর এই একটা এই যে দেখা গেল। একটু ব্যাক করব, ব্যাক করলে আরেকবার একটু যার দেখার ইচ্ছা সে দেখতে পারে, এই একটা ওয়েল চলে গেল। এটুকুই আমাদের ওয়েলের ইয়ে। আর সায়ন্তনী বলছিল যে টার্টলও দেখা যায়, সেটা আমরা জানতাম না। তো তো ওই আর কি, তো টার্টল আমরা দেখতে পারিনি। আমাদের আমাদের ওখানে টার্টল আসে না, রেড টার্টল। ও বলছিল যে রেড টার্টল দেখা যায় কিনা, আমার রেড টার্টল আসে না, তো আমরা টার্টল দেখিনি। তো আমরা ওয়েল, স্কুয়া, পেঙ্গুইনস, সিল, তাছাড়া আর বেশি কিছু দেখিনি। আচ্ছা, নেক্সট চলে আসি, বায়োলুমিনেসেন্স দেখিয়ে দিয়েছি। নেক্সট আমার সবচেয়ে প্রিয় যেটা প্রিয় জিনিসটাতে চলে আসি, সেটা হচ্ছে আমার অরোরা। অরোরা হচ্ছে আমি অ্যান্টার্কটিকাতে যাওয়ার আমার মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে আমি অরোরা যাব। সেই বছর আমার প্ল্যান ছিল, আমার হচ্ছে আমি আইসল্যান্ড যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু যেহেতু এই অ্যান্টার্কটিকার অপরচুনিটি এলো তার জন্য আমি আইসল্যান্ড যাইনি। কারণ হচ্ছে শেষ পর্যন্ত আমার মেইন এইম ছিল হচ্ছে আমি অরোরা দেখবো। তো অরোরা বোরিয়ালিস দেখতে পাইনি, তো অরোরা অস্ট্রালিস দেখতে পেয়েছি, আর অরোরা অস্ট্রালিস ফার মোর বিউটিফুল দেন অরোরা বোরিয়ালিস, জাস্ট সেম। তো তো এটা হচ্ছে আমাদের স্টেশনের ছাদ থেকে তোলা। এটা হচ্ছে এটা হচ্ছে আমার স্টেশনের ছাদ। এটা হচ্ছে একটা সেন্সর, যেটা এই দূরে যেটা আছে সেটা হচ্ছে একটা সেন্সর। এই এই মালটা হচ্ছে, এই জিনিসটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মিল্কি ওয়ে অবশ্যই, আর এই অরোরা। তো অরোরা মানে আমার নাইট ফটোগ্রাফিটাই হচ্ছে মেইন অ্যাচিভমেন্ট ইন অ্যান্টার্কটিকা। তো ওই আর কি, একটু একটু শোকেস করে নিই আমার এই অরোরার ছবিগুলো। তো এটা আমাদের স্টেশন অ্যাট নাইট, পিছনে অরোরা। ঠিক আছে, নিচে ওই আবার একটু বলে দিই, নিচের লেভেলটা হচ্ছে এই যে নিচের লেভেলটা দেখা যাচ্ছে যেখানে ইন্ডিয়ার ফ্ল্যাগটা আছে, সেই লেভেলটা হচ্ছে রিসার্চ ল্যাবস গুলো আছে, আর উপরের লেভেলটা হচ্ছে ভাস্কর, এটাকে ফুল স্ক্রিনে করলে ভালো হতো। ফুল স্ক্রিন। আচ্ছা, ওই ফুল যে স্ক্রিন সাইডে সাইডে নিচে যেটা আছে, নিচে নিচের আচ্ছা, দিকে। হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে। হুম, থ্যাংক ইউ। হ্যাঁ, তো হ্যাঁ, তো এটা হচ্ছে ওই আর কি। তো আমাদের এই দূরে যে গাড়িটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পিস্টন বুলি, যেটা হচ্ছে আমাদের ইয়ের জন্য দেখা যায়, মানে যেটা আমাদের ট্রাভেলিং এর জন্য ইউজ করা হয়। এগুলো সব আমাদের স্টেশনের কাছ থেকেই তোলা। এগুলো সব আমাদের স্টেশনের কাছ থেকেই তোলা। এটা হচ্ছে এই এই যে এই হিলটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে লার্সম্যান হিলস। যদি কেউ এখন, আমি আমি যতদূর জানি যে হচ্ছে আহ, আমি আমি একটু ইয়ে করছি, পজ করছি, কারণ হচ্ছে উম,
আমার একজন সিনিয়র বলল যে হচ্ছে তার ছেলে সিবিএসই তে পড়ছে, তার বইয়ে লেখা আছে মৈত্রী ভারতীর ব্যাপারে। তো ভারতীর লোকেশন লেখা আছে লার্সম্যান হিলস। তো যদি কারোর ছেলে মেয়ে মানে ওই সিবিএসই বোর্ডের বই পড়ছে আর লার্সম্যান হিলস জানতে চায়, দিস ইজ লার্সম্যান হিলস। এই যে হিলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে লার্সম্যান হিলস, ঠিক আছে? তো লার্সম্যান হিলস এর উপরেই এগুলো, এই অরোরাটা। নেক্সট হচ্ছে, এটা হচ্ছে আমাদের হাট, আইএমডি হাট। এটা মেট্রোলজির এক্সপেরিমেন্টের জন্য এই হাটটা তৈরি। ওরা আর কি রাত্রেবেলা যদি থাকতে হয় সেই জন্য আর কি হাটটা বানানো। আমাদের স্টেশন থেকে মোটামুটি 300-400 মিটার দূরে আছে এই হাটটা। সে তার কাছে এই ছবিটা তোলা। এগুলো আমাদের স্টেশন থেকেই তোলা, স্টেশনের ছাদ থেকে। আবার স্লাইড শোতে চলে যাই। আমাদের ছাদ থেকেই তোলা এগুলো। অরোরার ভিডিও আমি চালাবো কিছুক্ষণের মধ্যে। এখানে এই ছবিটা খুবই প্রিয় আমার। একটা মিল্কি ওয়ে উপর দিয়ে যাচ্ছে, নিচ দিয়ে অরোরা, নিচে লার্সম্যান হিলস। এটা হচ্ছে প্রপার মুনলিট নাইটে, একদম পুরো ফুল মুন নাইটে হচ্ছে অরোরা দেখা যাচ্ছে, উইচ ইজ ভেরি রেয়ার। একদম মানে এই ছবিটা, এই ভিডিওটা তোলা মানে এখন পর্যন্ত কেউ তুলতে পারেনি, আর তার জন্য আই এম ভেরি লাকি অ্যাবাউট ইট। যে আরেকবার আমি আরেকবার এই ভিডিওটা একটু চালিয়ে দিই। ফুল মুন নাইটে অরোরা দেখা ইজ, অরোরা পারসিভ করা ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ অরোরা দেখা যায় না। কিন্তু সেদিন এতটাই স্ট্রং ছিল যে ফুল মুন নাইটে অরোরা বোঝা যাচ্ছিল। আর ফুল মুন বোঝাই যাচ্ছে, পুরো একদম পুরো ইয়েগুলো সব চকচক করছে, সমুদ্র আর ইয়ে অ্যান্টেনা সবকিছু। আচ্ছা, এগিয়ে যাই। দিস ইজ পিস্টন বুলি। পিস্টন বুলি হচ্ছে আমাদের আমাদের কি বলবো, বিশ্বকর্মা। আহ, এ না থাকলে আমরা কিছুই করতে পারতাম না। তো এ আমাদের মোটামুটি ভগবান। আহ, মোটা এই স্টেশন থেকে যে কোনো জায়গায় যাওয়ার জন্য এই একটাই গাড়ি আমাদের কাছে, মানে পিস্টন, 4টে পিস্টন বুলি আছে ঠিকই, কিন্তু পিস্টন বুলি ছাড়া আর কিছু নেই। তো এই আমাদেরকে আর কি এপার থেকে ওপার চালায়। আহ উপরে আবার মিল্কি ওয়ে, এদিকে অরোরা। অরোরা একটু ব্লাড হয়ে গেছে, কারণ মানে মিল্কি ওয়েটাকে ইয়ে করার জন্য। আহ একটু অরোরা আরো দেখিয়ে নিই, কারণ আমার অরোরা খুবই প্রিয়। মোটামুটি সবাই অরোরা দেখতে চায় আশা করি। একটু একটু মিউজিক একটু চালিয়ে, না এই মিউজিকটা হয়তো বা কপিরাইট খেয়ে যেতে পারে, তো তার জন্য আমি আর চালাবো না। তো একটু আমার কমেন্ট্রির সাথেই শুনে নাও। অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, এখনো অনেক অনেক কথা বাকি আছে। রাজেশ দা, বলছি উম, তুমি চালিয়ে যাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, না মানে অনেক লম্বা চলবে কিন্তু। হ্যাঁ, করো না, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। নাহলে আরেকটা একটা মানে আর কত, 8 ঘন্টা হ্যাঁ, বা 15 মিনিট? 8 ঘন্টা তো চলবেই। ঠিক আছে, কন্টিনিউ। ওকে, ঠিক আছে। তো হ্যাঁ, আর ওরা দেখাচ্ছি না, ঠিক আছে। বেরিয়ে ওরা আর একটু ছবি কটা দেখিয়ে দিই, যদি লোকের দেখতে ইচ্ছা হয়। এই আর কি অরোরার ছবি। নেক্সট, মুভিং অন, মুভিং অন। আচ্ছা, ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ একটু ঢুকে যাই। ল্যান্ডস্কেপের ব্যাপারে, ল্যান্ডস্কেপ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ অ্যান্টার্কটিকা অবভিয়াসলি। তো ল্যান্ডস্কেপের বলতে বলতে কোনো ফ্লোরা বলে কিছু নেই ওখানে, কোনো সবুজ দেখা যাওয়া অসম্ভব ব্যাপার। এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার অফ অ্যান্টার্কটিকা, ঠিক আছে, যে সবুজ দেখা যাবে না। নীল আকাশ, সাদা
গ্রাউন্ড আর হচ্ছে মাঝখানে ব্রাউন আর ব্ল্যাক ল্যান্ড দেখা যাবে। তো এই যে এটা দেখতে পাচ্ছ দুদিকে দুটো হিল আছে, দুদিকে দুটো হিল, মাঝখানে এই যে সাদা দেখতে পাচ্ছ, এই সাদাটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে অনেকে বলবে ভ্যালি, কিন্তু এটা ভ্যালি না, এটা হচ্ছে সমুদ্র, ফ্রোজেন সি। তো এদিকে দুটো ল্যান্ড আছে, দুটো ল্যান্ডের মাঝখানে একটা ফ্রোজেন সি চলে গেছে। এটা হচ্ছে আমাদের সমুদ্র, এটা আমাদের স্টেশন থেকেই তোলা। সমুদ্রটা জাস্ট ফ্রিজ করা স্টার্ট করেছে। এই যে লাইনগুলো দেখতে পাচ্ছ, এই লাইনগুলো হচ্ছে তোমার জাস্ট এটা স্টার্টেড টু ফ্রিজ। এই সেই প্যানকেক, প্যানকেক গুলো আগে যেটা ডিসক্রাইব করলাম সেই প্যানকেক। এটা হচ্ছে আমাদের আমাদের স্টেশনের কাছের যে লেকটা, সামনের লেকটা। আমাদের স্টেশনের ওই আইল্যান্ডের মধ্যে 7টা লেক আছে। তো L1, L1 থেকে L7 পর্যন্ত আছে, L1, L1, L2, L3 করে। তো এটা হচ্ছে L3। তো ওটা ওই ওই লেকটা, ঠিক আছে। এই লেকটা বড়, আর এই লেকটা খুবই সুন্দর। তো আর ওই 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 কোনায় হচ্ছে জাস্ট ফ্রিজ করা স্টার্ট করেছে। এদিকে হচ্ছে আবার সেই প্যানকেক, কোনো ইয়ে নেই, আবার প্যানকেক। আর ওই আর কি স্নোফল হচ্ছে এন্ড প্যানকেক। সি ফ্রিজ হয়ে গেছে এই মুহূর্তে। আমরা হচ্ছে নাও উই আর লাইক কি, আমরা এখন আমরা রেডি না যে আমরা সমুদ্রে নামবো, তার জন্য হচ্ছে আমরা এখনো সমুদ্রে নামিনি। এখন সি ফ্রিজ হয়ে গেছে সেটুকু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু হচ্ছে সমুদ্রে যে গাড়ি নিয়ে নামবো সেটা এখনো শিওর না। তার জন্য উই এই দুজন মিলে গেছে টু মেজার দ্য ডেপথ অফ দ্য ফ্রোজেন সি, কতটা সি ফ্রিজ হয়েছে, যে গাড়ির ভার নিতে পারবে কিনা। তো দুজন মিলে হচ্ছে ওরা হচ্ছে ফ্রোজেন সির ওয়েট, ওই যে ডেপথটা মাপার চেষ্টা করছে। তো যতক্ষণ না ওদের কাছ থেকে থামস আপ পাবো ততক্ষণ না ওই গাড়ি নিয়ে সমুদ্রে নামা সম্ভব না। আহ, এটার কিছু বলার নেই। ছবি, আমাদের লেক থেকে ছবি। এইগুলো হচ্ছে অনেক দূরে দূরে, চাইনিজ স্টেশন, রাশিয়ান স্টেশন, আমাদের স্টেশন, সব অনেক মানে স্টেশন থেকে অনেক দূরে দূরে হচ্ছে দুটো দুটো করে কন্টেনার করে বসিয়ে রাখা হয়। কোনোদিন যদি কোনো সময় কোথাও যাওয়ার সময় যদি হঠাৎ করে ব্লিজার্ড চলে আসে, ওয়েদার ইজ ভেরি আনপ্রেডিক্টেবল আউট দেয়ার, হঠাৎ করে যদি ব্লিজার্ড চলে আসে, ইউ নেভার নো, ইউ হ্যাভ টু স্টে এট সাম প্লেস। তো তার জন্য হচ্ছে এট র্যান্ডম প্লেসেস হচ্ছে কিছু লিভিং মডিউলস তৈরি করা থাকে। তো এই যে দুটো ইয়ে শিপিং কন্টেনার্স রাখা আছে, এগুলো হচ্ছে চাইনিজ স্টেশনের শিপিং কন্টেনার্স, এগুলো হচ্ছে চাইনিজ শিপিং লিভিং মডিউলস। তো ওই আর কি। তো যখন কোনোদিন ব্লিজার্ড যদি চলে আসে, এনিওয়ান ক্যান স্টে ইন দিস প্লেসেস ফর দেয়ার ইয়ে। যাই হোক, এটা হচ্ছে একটা ফ্রোজেন সির মধ্যে ফ্রোজেন একটা আইসবার্গ। এটা ফ্রোজেন সি, এটা একটা আইসবার্গ, ঠিক আছে। তো আমরা যখন আইসবার্গে গেছিলাম তখনকার ছবি। এটা একটা আইসবার্গ। ব্লু আইস ইজ ভেরি 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 ব্রিলিয়ান্ট টু লুক অ্যাট। ওটা ছবি তুলেও বোঝানো সম্ভব না। ব্লু আইস ইজ সামথিং, মানে সামথিং টু ওয়ান্ডার অ্যাবাউট। চোখে দেখলে আর কি, মানে চোখ জুড়িয়ে যাবে আর কি, সেটা ছবি তুলেও বোঝানো সম্ভব না। ক্লিয়ার সল্ট ওয়াটার যখন ফ্রিজ করে, দে ফর্ম দ্য ব্লু আইস। আচ্ছা, আইসবার্গ কাছাকাছি একটা আইল্যান্ড, এটা হচ্ছে সলোমন আইল্যান্ড। আমাদের জাস্ট স্টেশন থেকে কিছু দূর, মোটামুটি যখন ফ্রিজ করে মোটামুটি উই ক্যান ওয়াক around 3 kilometers away from our station. It will be around half an hour or 45 minutes walk to this island. আইসবার্গ, আইসবার্গ। আমরা এটা এটা একটা ট্রেকিং চলছিল, আমি যাইনি সেই ট্রেকটাতে, আমি উপর থেকে ছবি তুলছিলাম। তো হ্যাঁ, সবাই ট্রেক করে যাচ্ছে। এটা ফ্রোজেন সির দুটো দুটো আইল্যান্ডের মাঝখান দিয়ে ফ্রোজেন সির দিকে যাচ্ছে, জাস্ট ট্রেকিং, কোনো কোনো সাইন্টিফিক এক্সপেডিশন না, জাস্ট লেজারলি ট্রেকিং। এটা হচ্ছে প্রপার ফ্রোজেন লেকের ছবি। প্রপার ফ্রোজেন লেক হচ্ছে এরকমই দেখা যায়। ডেপথ এতদূর পর্যন্ত দেখা যাচ্ছে, তার বেশি দেখা যাচ্ছে না। ক্লিয়ার ব্লু ওয়াটার, অ্যাস্টাউন্ডিং থিংস, বলে বোঝানো সম্ভব না। দেখে যতদূর বোঝা যায় সেটাই আর কি আর কি। তাছাড়া আনডেসক্রাইবেবল।
এটা হচ্ছে ওই সেই সেই ফ্রোজেন লেকের মধ্যে একটা ক্র্যাক, দিস ক্র্যাক গোজ অন ফর মাইলস। ক্রেভাসেস আমি দেখাবো। এটা হচ্ছে চাঁদ উঠছে হরাইজন থেকে, দ্য ব্লাড রেড মুন যেটা হয় প্রতি বছরই মোটামুটি আসে একটা ব্লাড রেড মুন। আমাদের এই বছর একটা পিঙ্ক মুন এসছে, তো এই প্রতি বছরই একটা আসে। তো জাস্ট হরাইজন থেকে উঠছে সেই সময়ের তোলা। এটা আমার একটা ওই ইয়ের মধ্যে ছবি। এটাও একটা ছোট্ট একটা আইসবার্গ, নাথিং স্পেশাল, ছোট্ট একটা আইসবার্গ। ঠিক আছে, এটা একটা হচ্ছে আইস কেভ। এখানে যাওয়া নট অ্যালাউড, রিস্কি, কিন্তু ওই আর কি উপরে বোঝাই যাচ্ছে মানে যখন তখন পড়ে ভাঙতে পারে। এই ছবিটা হচ্ছে দুটো আইসবার্গের মাঝখানে। এটা একটা আইসবার্গ, এটা একটা আইসবার্গ, একটা লেন চলে গেছে থ্রু দ্য আইসবার্গ। তো সেখানের মাঝখানে এটাও ওই ওই একটা ওই আইস কেভের মধ্যেখানে কোনো মতে একটা একটা জুম শট নেওয়া। দিস ইজ অ্যান আইসবার্গ অলসো। বলে এগুলোকে এক্সপ্লেন করে বোঝানো মুশকিল। এই এই যে এই ক্লিফটা গেছে, এই ক্লিফটা দুটো আইসবার্গের মানে দিস ইজ আ সিঙ্গেল আইসবার্গ বাট দেয়ার ইজ আ ক্র্যাক ইন বিটুইন দ্য আইসবার্গ। এখানে এটা হচ্ছে অ্যাটলিস্ট 10 মিটার ডিপ হবে। মানে এখানে যদি কেউ মানে ভুল করেও যদি পড়ে, এখান থেকে বের করা মুশকিল। দ্য উইডথ ইজ হার্ডলি হোয়াট অ্যারাউন্ড, হ্যাঁ বুঝে নাও এটা কতটা হবে। উইডথ ইজ ভেরি ভেরি লিটল। তো আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্টেশন। এই যে দুটো দূরে দূরে দেখা যাচ্ছে, দিস আর অ্যান্টিনাস। অ্যান্টেনা হচ্ছে এটা ইসরোর অ্যান্টেনা হয়। ইসরোর 3টে অ্যান্টেনা আছে, এখানে দুটোই দেখা যাচ্ছে। তো ইসরো হচ্ছে ওখানে যতগুলো স্যাটেলাইট পাসেস হয় সেগুলো আর কি ওরা মনিটর করে। তার জন্য হচ্ছে অ্যান্টেনা গুলো বানানো আছে। তো উইন্টার টাইমে মেইনলি হচ্ছে আমাদের ইসরো, জিওম্যাগনেটিজম, জিওম্যাগনেটিক ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জিওম্যাগনেটিজম আইআইজি, আর আইএমডি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, এই 3টে ডিপার্টমেন্ট মেইনলি কাজ করে ডিউরিং দ্য উইন্টার্স, দ্য মেজর চাঙ্ক অফ দ্য ইয়ার। আর সামারের সময় হচ্ছে বাকি সব ডিপার্টমেন্টস গুলো আসে, যেগুলো হচ্ছে ওয়াইল্ড লাইফ, ডাব্লিউডব্লিউএফ, তারপরে হচ্ছে ওশেনোলজিস্ট, গ্লেসিওলজিস্ট, হাইড্রোলজিস্ট, এনএইচও ন্যাশনাল হাইড্রোলজিক্যাল অর্গানাইজেশন, তারপরে মাইক্রোবায়োলজি যারা আছে তারা আসে, রিসার্চ করে যে ওখানকার যে মাইক্রোবায়োলজিক্যাল ফনা গুলো আছে, অ্যালগিস এন্ড অল দোজ থিংস, সেগুলো কিভাবে ইয়ে করে। তো সেগুলো হচ্ছে অল দোজ থিংস হ্যাপেন ডিউরিং দ্য সামার। উইন্টারের সময় ইসরো, আমাদের যেটা হচ্ছে স্পেস অর্গানাইজেশন, আর হচ্ছে মেট্রোলজি আর জিওলজি, এই 3টেই হচ্ছে আমাদের উইন্টারের মধ্যে মেইন। জিওম্যাগনেটিজম, সরি, মেট্রোলজি, জিওম্যাগনেটিজম আর ইসরো, এই 3টে হচ্ছে মেইন হচ্ছে উইন্টারে কাজ করে। জিওম্যাগনেটিজম হচ্ছে যারা হচ্ছে পোলস নিয়ে কাজ করে, প্লাস হচ্ছে অরোরা নিয়ে কাজ করে, তাদের হচ্ছে মেইন কাজ। প্লাস মেট্রোলজি তো অবশ্যই, গ্লোবাল ওয়ার্মিং ইজ দ্য মেইন থিং রাইট নাও ইন আওয়ার কালচার, ইন আওয়ার সোসাইটি। সো এটা আমাদের স্টেশন। একটু দূর থেকে আমরা এখানে কাজ করতে এসেছি, একটু স্নো ক্লিয়ারিং এর জন্য এসেছি, সেই সময় ছবিটা তোলা। ওই পিছনে যে থার্ড অ্যান্টেনা যেটা দেখা যায়নি ওই ছবিটাতে, থার্ড অ্যান্টেনা ইজ দিস ওয়ে। তো এটা হচ্ছে সেই থার্ড অ্যান্টেনা। আচ্ছা, এই পুলটা হচ্ছে, এটা হচ্ছে ভারতী ব্রিজ। দিস ওয়াজ এন্টায়ারলি বিল্ড বাই দ্য ইন্ডিয়ানস ফ্রম আওয়ার স্টেশন ওয়ে ব্যাক ইন 2015 আই থিঙ্ক। তো this is a work of art, and this is a work of progress, and this is a work of immense pride for Indians. এই ব্রিজটা হচ্ছে মানে ইন দিস সিনারিও একটা কাঠের ব্রিজ, যেটা হচ্ছে কন্টিনিউয়াসলি থ্রু আউট দ্য ইয়ার usable, which is not degradable to the weather. Building that is very much incredible আমার মতে, and মানে in the general international scientific community also.
এটা হচ্ছে একটা বিশাল বড় প্রাপ্তি ইন্ডিয়ার জন্য। এই ভারতী, যেটা আমরা আইল্যান্ড মনে করি, বলেছিলাম প্রথমেই শুরুতেই বলেছিলাম যে একটা 200 থেকে 300 মিটারের একটা গ্যাপ আছে ফ্রম দ্য মেইনল্যান্ড, সেটাকে ব্রিজ করার জন্য এই ব্রিজটা বানানো। তো এই ব্রিজটা, দিস ব্রিজ ইজ ভেরি ফান্ডামেন্টাল টু দ্য প্রেজেন্স অফ দিস ভারতী স্টেশন। আমি ছবি তুলছি, এই আমরা একটা ট্রেকিং এর জন্য, ট্রেকিং না বেসিক্যালি আমরা একটা ম্যারাথনও না পারছে, 5 কিলোমিটার একটা রেস হচ্ছিল, was supposed to be held from the Russian station, Progress station. If you remember at the beginning of the presentation আমি বলেছিলাম প্রোগ্রেস স্টেশন হচ্ছে রাশিয়ান স্টেশন আর জংশন হচ্ছে চাইনিজ স্টেশন। তো প্রোগ্রেস স্টেশন অর্গানাইজ করেছিল একটা ম্যারাথন, সেটার জন্য আমরা হচ্ছে শুরু করেছিলাম এখান থেকে যাত্রা, কারণ সেই সময় সি ফ্রিজ করেনি, তো গাড়ি নিয়ে আমরা যেতে পারতাম না, তার জন্য আমরা এখান থেকে হাঁটা শুরু করেছিলাম। তো এই ব্রিজটা হচ্ছে, দিস ব্রিজ ইজ এ ওয়ার্ক অফ আর্ট আমার মতে, আর অনেকের মতেই। আচ্ছা, এটা হচ্ছে ডগ গ্লেশিয়ার। প্রথমে অনেক আগে একটা ম্যাপ দেখেছিলাম, ম্যাপের ওই ডান দিকের কোণে একটা ডগ গ্লেশিয়ার দেখেছিলাম, DAL কে। তো ডগ গ্লেশিয়ারের উপরে এই ছবিটা। ডগ গ্লেশিয়ারের উপরে হচ্ছে অনেক সাইন্টিফিক এক্সপেরিমেন্টস হয়। সাইন্টিফিক এক্সপিরিয়েন্স বলতে বেসিক্যালি হচ্ছে গ্লেশিয়ার মেল্টিং, গ্লেশিয়ার স্নো ডিপোজিশন, সেটার উপরে আর কি হয়। তো সেটার উপরে ছবি তোলা, সূর্য ডুবছে, এটা আমাদের সেই পিস্টন বলি যেটা আমি দেখিয়েছিলাম আগে। তো সেখানে হচ্ছে এই একটা ব্লিজার্ড চলছে, সেটার একটা ছবি। এটা হচ্ছে সেই ফ্রোজেন লেক যেটার উপরে ইয়ে করে একটা ছবি দেখিয়েছিলাম, সেটার উপরে বসে আছি, ক্রিস্টাল ক্রিস্টাল ক্লিয়ার ব্লু আইস, কোনো কথা নেই। এটা হচ্ছে সমুদ্রের উপরে গেলে অনেক রকমের স্নো ফরমেশনস পাওয়া যায়, এন্ড দিস ইজ সামথিং ইউ উইল এক্সপিরিয়েন্স। মানে এটা নরমালি চোখে পড়ে না, কিন্তু যদি তুমি মাইনিউটলি দেখো, এরকম হচ্ছে উইন্ডের সাথে এই স্নো গুলো এভাবে মুভ করতে থাকে, এন্ড দে ফর্ম দিস কাইন্ড অফ স্ট্রাকচারস ওভার দ্য এন্টায়ার সি, ইন দ্য ফ্রোজেন সি। তো এই স্ট্রাকচার গুলো তৈরি হয়। এটা এটা সেই, দিস ইজ ওয়ান অফ দ্য পিস্টন বুলিজ, আর হচ্ছে এই সেই ফ্রোজেন সির উপর দিয়ে মাঝখান দিয়ে যাচ্ছে। মুভিং অন, টাইম কম। আচ্ছা, ক্রেভাসেস। লোকে ক্রেভাসেস এর কথা অনেকেই শোনে, যারাই মানে এই গ্রুপে তো অনেক ট্রেকার্স আছে, অনেক হাইকার্স আছে। দিস ইজ ওয়ান অফ দ্য ক্রেভাসেস দ্যাট উই এক্সপিরিয়েন্স। হঠাৎ করে পায়ের নিচ থেকে দুম করে বরফ খসে পড়ে গেল, করে যখন দেখি তখন মোটামুটি অন্ধকার ভেতরে, মোটামুটি 5 থেকে 5 মিটার তো মিনিমাম অন্ধকার দেখাই যাচ্ছে, ঠিক আছে। এই যে এই বরফগুলো দেখাচ্ছে, দিস আর অ্যাটলিস্ট 3 মিটার্স বিলো। এটা হচ্ছে আমাদের ওই সেই ইয়ের থেকে তোলা, মানে গাড়ির থেকে তোলা। গাড়ির থেকে এই যে বরফ ধসে পড়ে গেছে, গাড়িটা জাস্ট পাস করেছে আর হচ্ছে বরফ ধসে পড়ে গেছে। এখানে আরো বেশি ভালো বোঝা যাচ্ছে, দুটো চাকা গেছে, মাঝখান দিয়ে বরফটা রয়ে গেছে, দুদিক থেকে চাকা ধসে পড়ে গেছে, চাকা যেখান দিয়ে গেছে সেখান থেকে বরফ ধসে পড়ে গেছে, এন্ড ইউ ক্যান সি যে মোটামুটি মানে নেই, মানে না হলেও from my perception it was at least 3 to 4 meters below, যেখান থেকে যতদূর পর্যন্ত মানে কোনো সলিড স্ট্রাকচার নেই। ক্রেভাসেস আর ভেরি ডিফিকাল্ট, ভেরি মানে কিছু ওটার ব্যাপারে কিছু বলার নেই, মানে যখন তখন যে কোনো জায়গায়, until and unless you know very well and the land is properly mapped, you never know where the crevices are, and you have to tread very carefully in this kind of landscape. নেক্সট, আচ্ছা, খাবারের ব্যাপারে অনেকেই কোশ্চেন থাকতে পারে। খাবার ওয়াজ লাইক everything was frozen, but we had everything. This is proper lobster we had, this is proper chicken barbecue হচ্ছে এখানে, চিকেন বারবিকিউ। এটা আমাদের কিচেন, এখানে এটা হচ্ছে হট প্লেটস, 6টা হট প্লেটস আছে এখানে। এটা হচ্ছে আমাদের বেসিন বেলি, এটা হচ্ছে শিপের কিচেনটা বেসিক্যালি। এটা হচ্ছে পর্ক, আমরা এটা আমার রান্না করা বেসিক্যালি। এটা এই কেকও আমরা বানাতাম, সবকিছুই বানাতাম, এভরিথিং সবকিছুই আছে।
বেসিক্যালি এভরিথিং ইজ ফ্রোজেন, সবকিছুই খেতে পারতাম, খালি ফ্রোজেন ভেজিটেবলস, ফ্রোজেন, ফ্রেশ কিছু পাওয়া যেত না আনটিল আনলেস শিপ যখন আসবে, সেই ফর দ্য ফার্স্ট 1 মান্থ একটু ফ্রেশ পাওয়া যেত, তারপর থেকে সবকিছুই ফ্রোজেন। কেকটা আমারই বানানো, তো আই এম হ্যাপি, সামথিং আই লার্ন ডুইং, আই মেড সাম কেক। আচ্ছা, একটু তাড়াতাড়ি যাচ্ছি। ফান 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 একটা ইয়ে বানিয়েছিলাম। এখানে হচ্ছে আচ্ছা, ওই উপর থেকে আইসবার্গের উপর থেকে আমরা স্কিডিং করতাম, মাছ ধরতাম, which is not allowed per se, but still we used to। আর এইসব এসব এসব ভুলভাল কাজ করতাম আমরা আর কি। তো আচ্ছা, আইসবার্গ আর দেখাচ্ছি না, ল্যান্ডস্কেপ আর দেখাচ্ছি না, সাইন্টিফিক একটু দেখিয়ে দিই। এটা ড্রোন শটের মধ্যে হচ্ছে, এটা হচ্ছে প্রপার অ্যান্টার্কটিক, যেটা হচ্ছে ওই আসপা এরিয়া, সেই জায়গাটার ছবি। দূরে আইসবার্গ আছে, এই জায়গাটা প্রোটেক্টেড এরিয়া। এখান থেকে হচ্ছে দুজন সায়েন্টিস্ট আছে, ওরা হচ্ছে স্যাম্পল কালেক্ট করছে। তো দে আর কালেক্টিং স্যাম্পলস, অ্যালগিস এন্ড এভরিথিং। তো এরা হচ্ছে মাইক্রোবায়োলজিস্ট। আচ্ছা, এখানে হ্যাঁ, এটা হচ্ছে গ্লেশিয়ারের উপরে। এই যে এই স্টিক গুলো দেখা যাচ্ছে, এই স্টিক দিয়ে হচ্ছে মেজার করা হয় যে কতটা গ্লেশিয়াল মেল্টিং হচ্ছে, কতটা গ্লেশিয়াল স্নো ডেপোজিশন হচ্ছে, সেটার জন্য আর কি স্টিক গুলো রাখা আছে। প্রতি মাসে 2বার করে আর কি গিয়ে এই স্টিকের মেজারমেন্ট নেওয়া হয়, যে whether there is glacial melting or ইয়ে। তো সেটার জন্য এটা সেই পিস্টন গুলির ছবি, সেই মেজারমেন্ট চলছে ফর মেজারিং ওই গ্লোবাল ওয়ার্মিং এর, গ্লেশিয়ার উপর কত ইয়ে হচ্ছে। এগুলো হচ্ছে আমাদের ওই অ্যান্টেনা, ইসরোর অ্যান্টেনা। এটা হচ্ছে মেট্রোলজিক্যাল বেলুন। আমরা যাচ্ছি, আর ভিডিও ভিডিও দেখানোর সময় নেই, তো ভিডিও আর দেখাচ্ছি না। কথা বলতে চাইলে অনেক বলা যায়, কিন্তু বলার সময় নেই বেসিক্যালি। আচ্ছা, এই গেল। আচ্ছা, আর একটু 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 আকাশের ছবি দেখিয়ে নে একটু। মিল্কি ওয়েটা হচ্ছে চোখে দেখা যায়, মানে হচ্ছে আমি ইয়ে করছি না, মানে এটা ক্যামেরার কারসাজি না, কিছুই না। ঠিক আছে, মিল্কি ওয়ে প্রপার চোখে দেখা যায় ওখানে। ঠিক আছে, যদি আমি বলবো এনসিপিওআর হচ্ছে মোটামুটি প্রতি বছর, এই বছর রিক্রুটমেন্ট করছে না, কিন্তু প্রতি বছর রিক্রুটমেন্ট করে ইঞ্জিনিয়ার্স, মেরিন ইঞ্জিনিয়ার্স পারসে, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, আর হচ্ছে ওয়েল্ডার্স, কার্পেন্টার্স, শেফ, আর কি কি আছে, আর ডক্টরস অবভিয়াসলি, আর হচ্ছে সায়েন্টিস্ট। ওরা হচ্ছে প্রতি বছর জুন থেকে আর কি রিক্রুটমেন্ট শুরু করে। যারা ইন্টারেস্টেড, গো টু এনসিপিওআরস ওয়েবসাইট এন্ড অ্যাপ্লাই নেক্সট ইয়ার। এই বছরে হবে না, নেক্সট ইয়ার অ্যাপ্লাই, যারা ইন্টারেস্টেড অ্যান্টার্কটিকা যাওয়ার জন্য। জুন থেকে ইয়ে শুরু করে, অ্যাপ্লিকেশন শুরু করে। আচ্ছা, মিল্কি ওয়ে, মিল্কি ওয়ে এটা একটু এডিটেড, অবভিয়াসলি বোঝাই যাচ্ছে এডিটেড, কিন্তু হ্যাঁ মিল্কি ওয়ে চোখে দেখা যায়। ওই আগের ছবিটা হচ্ছে আনএডিটেড, এই ছবিটা হচ্ছে আনএডিটেড, তার জন্য এই ছবিটা রাখা। ঠিক আছে, আম, আর হচ্ছে স্টার ট্রেল। স্টার ট্রেল হচ্ছে আমার খুবই পছন্দের জিনিস। স্টার ট্রেল আমি অনেক ছবি তুলি, নাইট ফটোগ্রাফি আমার খুব ভালো লাগে। তো আমি স্টার ট্রেলের জন্য স্টার ট্রেলের চেষ্টা করি। রাজেশ দা, যদি অসুবিধা না হয় আমি একটু আরেকটু টাইম নেব। চালিয়ে যাও, অসুবিধা নেই। আচ্ছা, এই এই ছবিটা হচ্ছে, এই ছবিটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে সাউদার্ন স্টার, দুটো স্টার হয়, একটা নর্থ স্টার হয়, একটা সাউথ স্টার হয়। তো সাউথ পোলের যে স্টারটা হয় সেটা খুঁজে পাওয়া খুবই মুশকিল। আর যেই ল্যাটিটিউডের ডিগ্রিতে আছো,
এটার জন্য পুরো আলাদা একটা ভিডিও বানানোই যায়, পুরো একটা আলাদা একটা কোর্স বানানো যায়, মানে ইয়ে বানানো যায়। তো সাউথ পোলের একটা, যে সাউথ পোলার স্টার যদি খোঁজার জন্য যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা যেই ল্যাটিটিউডে আছো সেই অ্যাঙ্গেলে ফ্রম দ্য গ্রাউন্ড লেভেল, সেই অ্যাঙ্গেলে তুমি পয়েন্ট করলে সেইভাবেই পাবে। তো আমরা যেহেতু 70 ডিগ্রির কাছাকাছি ছিলাম, তো 70 ডিগ্রি অ্যাঙ্গেলেই এই হোলটা তুমি ফুল পাবে, না হলে হচ্ছে প্রত্যেকটা ছবিতেই হচ্ছে ওই আমি মানে তুমি সেন্টারটা খুঁজে পাবে না। যখন তুমি গ্রাউন্ড লেভেল থেকে হচ্ছে সেন্টার ইজ আউট অফ, মানে আউট অফ ফ্রেম, ঠিক আছে। অনলি ওয়েন ইউ আর ফ্রম ডাউন বিলো তখনই হচ্ছে তুমি হচ্ছে এই এটা পাবে, কারণ হচ্ছে আই ওয়াজ অ্যাট 70 ডিগ্রি ল্যাটিটিউড, তো ইট উইল বি অ্যাট 70 ডিগ্রি অ্যাঙ্গেল ফ্রম দ্য গ্রাউন্ড। তো হ্যাঁ, স্টারটেল আমার খুব পছন্দের জিনিস, তো স্টারটেল অনেক তুলেছিলাম। তো এক্সাম্পলস অফ স্টারটেল। আচ্ছা, ওয়েদারের কথা একটু বলে নিই। ওয়েদার ইজ ভেরি ইম্পর্টেন্ট। ব্লিজার্ড, ব্লিজার্ড হচ্ছে খুবই ভয়াবহ ব্লিজার্ড হয়। সরি, তো এটা যেটা চলছে, এটা হচ্ছে উইন্ড স্পিড মোটামুটি হচ্ছে অ্যারাউন্ড 40 নটস। 40 নটস ইজ লাইক অ্যারাউন্ড 70 টু 75 কিলোমিটার পার আওয়ার। তখনকার তোলা ছবি, বরফগুলো দেখছো মোটামুটি উড়ে উড়ে চলে যাচ্ছে, সেই সময়কার ছবি। আহ আরেকটা হচ্ছে ওয়েদারের ব্যাপার হচ্ছে সব ইয়ে মনে রাখতে হবে হচ্ছে ওখানে হচ্ছে আহ, দিন আর রাত হচ্ছে খুবই মানে মানে কোনো স্ট্যাগনেন্সি নেই দিন আর রাতের। 54 দিন কন্টিনিউয়াস, 54 ডেজ দের ইজ কন্টিনিউয়াস ডে লাইট, আর 54 ডেজ দের ইজ কন্টিনিউয়াস নাইট। মানে কোনো ইয়ে নেই, সূর্যের আলো পাওয়া যাবে না। দূরে হরাইজনে একটা আলো দেখা যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত মানে দিনের সূর্যের আলো দেখতে পাবে না 54 দিন। আমাদের স্টেশন থেকে যখন ম্যাকমার্ডোতে যাবে, সরি ম্যাকমার্ডো না, অ্যামান্ডসন স্কটে যাবে। অ্যামান্ডসন স্কট ইজ অ্যাট সাউথ পোল। সাউথ পোলে হচ্ছে মোটামুটি দ্যাট লাস্ট ফর লাইক 6 মান্থস ডে লাইট, 6 মান্থস নো ডে লাইট, মানে একদম ডার্কনেস। আমাদের ওখানে হচ্ছে 54 ডেজ হচ্ছে পুরো প্রপার ডার্কনেস, 54 ডেজ প্রপার ফুল ডে লাইট। আর মাঝখানে হচ্ছে দের ইজ মানে ওই আর কি একটা ট্রানজিশন জোন চলে আর কি। তো এই ভিডিওটা একটু দেখিয়ে নি। এই ভিডিওটা হচ্ছে সূর্যটা হচ্ছে জাস্ট প্রথমবার বেরিয়েছে অনেক দিন বাদে, অনেক দিন বাদে সূর্যটা বেরিয়েছে। তো একটু ধৈর্য। ওই সূর্যটা ওই কোনায়, এই দিকটায়, এই কোনায় বেরোচ্ছে। এই পুরো ভিডিওটা হচ্ছে 30 মিনিটের টাইম ল্যাপস, সেটা 1 মিনিটের মধ্যে করা। 30 মিনিটের মধ্যে সূর্যোদয় হলো, আর ওই 30 মিনিট বাদে সূর্যাস্ত হয়ে গেল। তো 30 মিনিটের ইয়েটা আর কি টাইম ল্যাপস করে 1 মিনিটে বাড়ানো। এটা হচ্ছে মোটামুটি জুলাইয়ের শেষে এই ভিডিওটা তোলা। জুলাইয়ের শেষে হচ্ছে উইন্টার শেষ হয় আমাদের। তো মোটামুটি অ্যারাউন্ড, তো ও সরি, হ্যাঁ। তো হ্যাঁ, জুলাইয়ের শেষে হচ্ছে আমাদের ইয়ে শেষ হয়, উইন্টার শেষ হয়। তার মোটামুটি 2 মাস ধরে আর কি, মে জুন জুলাই। তো মোটামুটি মেয়ের মাঝামাঝি থেকে আর কি আমাদের উইন্টার স্টার্ট হয়। তো সেখান থেকে আর কি। আচ্ছা, যদি একটা রাত্রেবেলা একটা ব্লিজার্ডের একটা ভিডিও দেখিয়ে দিই, যেখানে হচ্ছে এটা হচ্ছে ব্লিজার্ড চলছে। মাঝখান দিয়ে দেখতেই পাচ্ছ আহ, এগুলো চলছে। আমরা একটা স্নো স্টর্ম চলছে, একটা ব্লিজার্ড চলছে মোটামুটি 30 নটসে, মোটামুটি অ্যারাউন্ড 50 কিলোমিটার পার আওয়ারে একটা ব্লিজার্ড চলছে আর কি। স্নোফল হচ্ছে, ব্লিজার্ড চলছে। আমরা এই চাইনিজ স্টেশন থেকে ফেরত আসছি অন্ধকারের মধ্যে। তো এগুলো মোটামুটি প্রতি মাসেই একটা এরকম একটা এক্সপিরিয়েন্স হতো। আচ্ছা, আহ
যখন হচ্ছে ইয়েটা দেখালাম, মানে উইন্টারের শেষটা দেখালাম, একটু উইন্টারের শুরুটাও দেখিয়ে নিই, সরি সামারের শুরুটাও দেখিয়ে নিই। সামারের শুরুটা হচ্ছে ফ্রোজেন সিটা ব্রেকিং হয়। এটা হচ্ছে 18 জানুয়ারিতে হচ্ছে সমুদ্রটা ভাঙা শুরু করে। তো একটু এগোই। হ্যাঁ, তো এই 23 জানুয়ারিতে সমুদ্রটা ভাঙা শুরু করে মোটামুটি ওই এটা একটা হয়। একটু মেডিকেল, যেহেতু মেডিকেল লাইনে আছি, মেডিকেল ফিল্ডে একটু ঢুকে যাই। মেডিকেল ফিল্ডে ঢুকে গিয়ে এটুকু বলি যে উইন্ড চিল does not matter at কিন্তু হচ্ছে উইন্ড স্পিড হচ্ছে আপনার 30 কিলোমিটার পার আওয়ারে চলছে, দ্যাট উইল গিভ ইউ ফিল, যেটা স্কিন ফিল যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার -33 মতন ফিল হবে। ঠিক আছে, এরকম অনেক সময় হয়েছে যেখানে হচ্ছে আমরা -30 ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করেছি আর উইন্ড স্পিড হচ্ছে অ্যারাউন্ড 30 নটস 40 নটসে চলছে। 40 নটস ইজ লাইক অ্যারাউন্ড 70 কিলোমিটার পার আওয়ার। যদি 70 কিলোমিটার পার আওয়ারে ধরি, মোটামুটি 30 নটস 30 ডিগ্রি -30 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে -51 ডিগ্রি সেলসিয়াসের সমান ফিল আসছে এক্সপোজ স্কিনের উপর। ঠিক আছে, এই চার্টটা যারা হচ্ছে এক্সপিরিয়েন্স ট্রেকার্স, এই চার্টটা আমি বলবো একটু মাথায় রাখার জন্য বা একটু স্টাডি করার জন্য। কারণ হচ্ছে দিস ইজ ইম্পর্টেন্ট। কারণ ফ্রস্ট বাইট কিছু না হলেও এরকম এরকম কন্ডিশনস এর মধ্যে দুটো জিনিস হয়, একটা হচ্ছে হাইপোথার্মিয়া আর একটা হচ্ছে ফ্রস্ট বাইট। তাছাড়া আর কিছুই না। হাইপোথার্মিয়া ফ্রস্ট বাইট ছাড়া মেইনলি আর কোনো মেডিকেল ইমার্জেন্সিস বলে আর কিছু নেই ইন অ্যান্টার্কটিক কন্ডিশনস। বেসিক্যালি হাই অল্টিটিউডে দেয়ার আর লট অফ যে হচ্ছে একটা হাই অল্টিটিউড সিকনেস যেটা হয় সেগুলো আছে, কিন্তু অ্যান্টার্কটিকা ইজ অ্যাট সি লেভেল, তো সেখানে ওই সব কোনো ব্যাপার নেই। ওখানে হচ্ছে দুটোই জিনিস, একটা হচ্ছে টেম্পারেচারের জন্য যে দুটো হয়, একটা হচ্ছে ফ্রস্ট বাইট, একটা হচ্ছে হাইপোথার্মিয়া। তো হাইপোথার্মিয়া ইজ আ ডিসকাশন ফর অ্যানাদার ডে, but wind chill frostbite is an immediate emergency. ইমিডিয়েট এমার্জেন্সির জন্য যখন এই ব্লু জোনটাতে চলে যাচ্ছ মানে হচ্ছে 2 মিনিটস অফ এক্সপোজার ইজ হাই রিস্ক ফর ফ্রস্টবাইট, মানে সেই স্কিনটা উইল বি ডেড। ঠিক আছে, আর হচ্ছে এই প্রত্যেকটা জোন আছে, একটা হচ্ছে একটা লেস দেন 2 মিনিটস, এই পুরো ডার্ক ব্লু, মাঝখানে একটা ব্লু জোন আছে 2 to 5 মিনিটস, তারপর একটা লাইট ব্লু জোন আছে সেটা হচ্ছে 5 to 10 মিনিটস, আর এই জোনটা আছে হচ্ছে 10 to 30 মিনিটস। ঠিক আছে, তার মধ্যে ফ্রস্ট বাইট হওয়ার হাই রিস্ক আছে। ঠিক আছে, তো ফ্রস্ট বাইট ইজ ব্যাড। Hypothermia you can still revive from that. Frostbite also you can revive from that, but frostbite is like okay, like that skin is dying at this point of time, and the deeper it goes the more severe it will become. ঠিক আছে, তো উইন্ডচিলের ব্যাপারে জানা is very important for every trekker and every mountaineer, and I believe most of the trekkers and mountaineers know about this. তো এটার ব্যাপারে একটু নজর রাখা উচিত। যারা চায় তারা একটু স্ক্রিনশট নিয়ে নেন, আর নাহলে একটু রিসার্চ করে নেবেন অবশ্যই যারা জানেন না। যাই হোক, তাছাড়া হচ্ছে ব্লিজার্ডের ব্যাপারে দেখিয়ে দিয়েছি। তাছাড়া আর বেশি কিছু বলার নেই, বলার হচ্ছে এইটুকুই। কি শিখলাম হচ্ছে বেসিক্যালি যে ওখানে যে 10 মাস কাটালাম, লোকে ওই আর কি মানে
লোকের পারসেপশন আর ইভেন আমাদেরও পারসেপশন না, হ্যাঁ ডাক্তার হয়েছি তো মানে সমাজের উচ্চতর স্তরে উঠে গেছি, হ্যাঁ তো এরকম একটা পারসেপশন লোকের সবারই থাকে, আর যারা ডাক্তার হয়েছে তাদের মধ্যেও থাকে, ইভেন আমার মধ্যেও কিছুটা হলেও ছিল। যদিও আমি অনেক ট্রেকিং করেছি আর এদিক ওদিক মানে মানে আই লাইক টু ট্রাভেল, তো আমার অনেক এরকম এক্সপিরিয়েন্স আছে। তো কিন্তু শেষ পর্যন্ত শেখার মধ্যে একটাই যে যদি তুমি এই সমাজে বাঁচতে চাও তোমাকে সবকিছুর জন্যই হচ্ছে তোমাকে রেডি থাকতে হবে, প্রত্যেকটা কন্ডিশনস অ্যাকসেপ্ট করার জন্য রেডি থাকতে হবে, প্রত্যেকটা কাজের জন্য রেডি থাকতে হবে। আমরা মানে রান্না করতে হবে, বাথরুম পরিষ্কার করতে হবে, সবকিছুই তোমাকে নিজে করার ক্ষমতা রাখতে হবে। আর তোমাকে বুঝতে হবে যে কোনো কাজই নিচু না, ঠিক আছে? তো অনেকেই মনে করে না মানে যে না বাথরুম কেন পরিষ্কার করবো, বাথরুম পরিষ্কার করা ইজ নট আওয়ার জব, ঠিক আছে? কিন্তু শেষ পর্যন্ত ইন দি এন্ড হচ্ছে না মানে সব কাজই ইকুয়াল, এভরি ওয়ার্ক ইজ ইকুয়াল এন্ড এভরি ওয়ার্ক ইজ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সবচেয়ে বড় শেখা এই ইয়েতে, এই 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 এক্সপিডিশনে। মানে বাথরুম পরিষ্কার আমি নিজের বাড়িতেও করি, কিন্তু একটা পাবলিক প্লেসে আমি অবশ্যই কোনোদিন করিনি, এন্ড আমার কোনোদিন খারাপ লাগেনি যে আমি ওখানে গিয়ে বাথরুম পরিষ্কার করছি। কিন্তু ইন দি এন্ড হচ্ছে দ্য অ্যাকসেপ্টেন্স এন্ড দ্যাট বিলিফ কি হ্যাঁ ওখানে গিয়ে বাথরুম পরিষ্কার করতে হবে। আর ভারতী ইজ লাইক এ প্রপার একটা হাই এন্ড টেকনিক্যাল একটা স্টেশন, যেখানে হচ্ছে বাথরুম পরিষ্কার খালি পরিষ্কারই করতে হয় আর কিছু করতে হয় না। ম্যাথ্রি হচ্ছে পুরোনো দিনের একটা স্টেশন, যেখানে হচ্ছে বাথরুমে মানে পরিষ্কার করার কোনো সিন নেই, ওখানে হচ্ছে প্রপার যে ওয়েস্ট ম্যাটেরিয়ালস গুলো হয় সেগুলো হচ্ছে আগুনে পোড়াতে হয়। আর সেটার হচ্ছে রস্টার লেগে হচ্ছে ওরা আগুনে পোড়ায় ওয়েস্ট ম্যাটেরিয়ালস গুলো। আমাদের ওই ওয়েস্ট ম্যাটেরিয়ালস গুলো পোড়াতে হতো না, আমরা খালি বাথরুম সাফ করতে হতো। দের বায়োলজিক্যাল ওয়েস্ট ট্যাঙ্কস, যেখানে হচ্ছে মাইক্রোবস হচ্ছে ওই ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলোকে হচ্ছে প্রপারলি ডিসইন্টিগ্রেট করতো। কিন্তু ম্যাথ্রিতে হচ্ছে ইয়ে করতে হয়। আমরা 4 দিন ফেরার সময় 4 দিন ম্যাথ্রিতে ছিলাম, আর একদিন আমাকে হচ্ছে ওই ওয়েস্ট মানে হিউম্যান ওয়েস্ট পোড়াতে হয়েছিল। আচ্ছা ঠিক আছে, ওর এটারও এক্সপিরিয়েন্স হয়ে গেল। কোনো ছবি নেই, ওটা ছবি তোলা আমি আমি ইম্পর্টেন্ট মনে করিনি, লোককে দেখানোর মতন জিনিস মনে করিনি, তার জন্য ছবি তুলিনি। কিন্তু ওই আর কি। তো কোনো কাজই ছোট না, কোনো কাজই সব কাজই ইম্পর্টেন্ট আমার মতে। আর এটাই যেটা যে এই জিনিসটা জানে না, যে এই জিনিসটা বোঝে না, তার জন্য হচ্ছে এই এক্সপিরিয়েন্সটা খুবই ইম্পর্টেন্ট আমার মতে, যে প্রত্যেকটা কাজ ইম্পর্টেন্ট। যতই নগণ্য যতই ছোট ভাবো কোনো কাজ, প্রত্যেকটা কাজ ইম্পর্টেন্ট। সে রান্না করা হোক, সে হচ্ছে বাথরুম পরিষ্কার করা হোক, দের ইজ ইম্পর্টেন্স ইন এভরি ওয়ার্ক। আমাদের রস্টার লাগতো বেসিক্যালি, যে প্রতি সপ্তাহে এরকম পরিষ্কার করবে, এই এই গ্রুপটা হচ্ছে এই জায়গা পরিষ্কার করবে, এই গ্রুপটা এই পরিষ্কার করবে, তো এইভাবে রস্টার বানানো থাকতো, তো করতাম। আচ্ছা আর হচ্ছে যে তাছাড়া হচ্ছে মেডিকেল, আমার যেহেতু ডাক্তার ছিলাম তো মেডিকেল ইয়ে কোনো আমাদের কাজ ছিল হচ্ছে কোনো ইমার্জেন্সি ইয়ে করার জন্য আর কি, আমাদের ইয়ে করা ছিল মানে কোনো ইমার্জেন্সি যদি হতো, কোনো ইনজুরিজ, কোনো ফ্র্যাকচার, কোনো অ্যাক্সিডেন্ট, সেগুলোর জন্যই বেসিক্যালি থাকা। তো বড় সড়ো তেমন কিছু হয়নি এক্সেপ্ট ফর ওয়ান, আমাদের লিডারের একটা মাইল্ড একটা মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়, যেটা হচ্ছে শুদ্ধ মানে পাতি ভাষায় হচ্ছে একটা হার্ট অ্যাটাক হয়। কিন্তু ভাগ্য ভালো সেটা হচ্ছে জাস্ট ফেরার সময় হয়। তো উই ম্যানেজড ইট অ্যাকর্ডিংলি এন্ড হি ওয়াজ ওয়েল এন্ড ফাইন, এন্ড কোনো ক্যাজুয়ালিটিস ছিল না, এন্ড উই ওয়্যার লাইক হ্যাভ ব্লেসড ইন দ্যাট রেসপেক্ট। আদার দ্যান দ্যাট ওই আর কি একটু ছোটখাটো ইনজুরিজ, ছোটখাটো মাসল টিয়ার, একটু ফ্র্যাকচারস, একটু এই ইনজুরিজ, সেগুলো তো সব থাকে, সেগুলোর জন্যই উই ওয়্যার দেয়ার। ওই ওই হার্ট অ্যাটাকটা একটা বড় ইনসিডেন্ট ছিল, তাছাড়া তেমন কিছু বড় ইনসিডেন্ট হয়নি। উই ওয়্যার লাকি ইন দ্যাট রেসপেক্ট। একটু অরোরার একটু লাস্ট কিছু ভিডিও চালিয়ে দেব।
এটা চালিয়ে দিই একটু। হ্যাঁ, সেই বলতে গেলে আবার একটু বলে দিই যে হচ্ছে যারা যারা অ্যান্টার্কটিকা যেতে চায়, আমি অনেক শর্টে মানে ভয়েসটাই হচ্ছে মানে অনেকটা বড়। তারপরে এই পুরো এক্সপিরিয়েন্স আই ওয়াজ देयर ফর 10 মান্থস। যদি আমার কথা বলতে হয় আই ক্যান গো অন ফর লাইক আওয়ার্স এন্ড আওয়ার্স। তো ওটাকে শর্ট করে বলার জন্য এই মানে কোনো মতে আর কি লাস্টে একটু ইয়ে করলাম। তো যাই হোক, তো যারা অ্যান্টার্কটিকা যেতে চায় মানে সবার তো সামর্থ্য হয় না যে আমার ট্যুরিজম করে, আমারও সামর্থ্য নেই ট্যুরিজম এই মেনটেন করছেন ওই স্যানিটাইজার আর মাস্ক। আমি বলবো না খুব রিগোরাসলি না বাইরে থেকে বেরোবেনই না, সেটা এখন কেউ বাংলাতে কেউই করছেন না যে বাড়িতে বেরোচ্ছেন না, সবাই রাস্তায় বেরোচ্ছেন। কিন্তু ওই প্রিকশনটা ওটাই যে বাইরে যখন বেরোচ্ছেন মাস্ক পরে বেরোবেন, আর ঘরে যখন ফিরছেন একটু হাতে স্যানিটাইজারটা মাখবেন, এইটুকুই ইয়ে করা। বাচ্চা আর বুড়োরা যাদের বাড়িতেই আছে তাদের জন্য একটু স্পেশাল কেয়ার নেবেন যাতে তাদের যেন কিছু না হয়, কারণ দে আর মোস্ট ভালনারেবল। আর যেহেতু এটা এক্সপ্লোরার্স ইনস্টিটিউশন, সেই হিসাবে আমি বলবো সবারই ঘোরার ইচ্ছা থাকে, একটু ধৈর্য ধরে যাবেন সবাই। আর 3-4 মাস ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করে যান, মোটামুটি ইট উইল ডাই ডাউন এন্ড ভ্যাকসিন উইল কাম, তারপরে সবাই ঘুরতে পারবেন। এখন একটু শান্ত হয়ে যান। মানে হ্যাঁ, আমারও মনে হচ্ছে এখনই আমি ঘুরতে যাই, আমার কালকেই মনে হচ্ছিল কোথাও না ঘুরতে গেলে মন্দারমণি চলে যাই। ঠিক আছে, তারপরে ওই আর কি একটু রয়ে সয়ে আর কি আছি যে না ঠিক আছে আর একটু ওয়েট করে যাই, 3-4 মাস ওয়েট করে যাই। ঠিক আছে, তো ওইটাই আর কি, তো একটু রয়ে যান। আর তাছাড়া আর কিছু বলার নেই। থ্যাংক ইউ ফর দিস অপরচুনিটি। আর যদি যদি ইয়ে একটু আমার নিজের প্রমোশন করে নিই, ইউটিউবে একটা আমার চ্যানেল আছে ওয়ান ওয়াইল্ড ওয়ান্ডারার বলে। আহ, সেটা যদি আপনার এই এতক্ষণ ধরে যদি আছেন, তাহলে যদি আমার যেটা বললাম সেটা যদি ভালো লাগে, তাহলে একটু ওখানে গিয়ে একটু আমার বাকি ভিডিওগুলো দেখে নেবেন, আর একটু সাবস্ক্রাইব করতে চাইলে করে নেবেন। ইউটিউবে ওই চ্যানেলটা আছে ওয়ান ওয়াইল্ড ওয়ান্ডারার। আর তাছাড়া থ্যাংক ইউ রাজেশ দা, থ্যাংক ইউ সায়ন্তনী, থ্যাংক ইউ। কিছু অনেক অনেক ধন্যবাদ জানিয়ে দিলাম। কিছু কারিগুলো এসেছে। প্রথমে আমি বলবো কি তোমার হ্যাঁ, আজকে চলো, এই বলো। এপিসোড হ্যাঁ, তোমার আজকে এই হ্যাঁ, বলো। এপিসোডটা আমার তোমার আজকে এই এপিসোডটা আমাদের পুরো মানে যতগুলো প্যারামিটার ছিল অ্যাডভেঞ্চারের ওটা কমপ্লিট হলো। আমরা মাউন্টেনিয়ারিং দেখেছি, ট্রেকিং দেখিয়েছি, ডেজার্ট দেখিয়েছি, বেস ক্লাইম্বিং, বেস জাম্পিং দেখিয়েছি, প্যারাসেলিং দেখিয়েছি, প্যারা জাম্পিং দেখিয়েছি, স্কেট হুম। বোর্ড দেখিয়েছি, শুধু অ্যান্টার্কটিকাটা বাকি ছিল, যেটা আজকে দিয়ে মোটামুটি আমাদের একটা ফেসবুক লাইভের মধ্যে যত অ্যাডভেঞ্চার বা এক্সপ্লোরার অ্যাক্টিভিটি ছিল ওগুলো কমপ্লিট হয়েছে। হ্যাঁ, আর মানে একটু বেশি হয়েছে, বাট অডিয়েন্স গুলো কেউ ছেড়ে যাচ্ছিল না। মাঝখানে একজন কমেন্ট করলো কি ছাড়তেও পাচ্ছি না, যেতেও পাচ্ছি না, মানে দেখতে আমি হচ্ছে। আমি কমেন্টে দেখার সময়ও পাইনি। তো তাতে এটাই বোঝা যাচ্ছে কি কত দারুণ এটা হচ্ছে। কিছু প্রশ্নগুলো এসেছে, সেটা আমি তোমার স্ক্রিনের উপরে ফ্ল্যাশ করছি। আহ, হ্যাঁ, একটা হচ্ছে আমাদের মিস্টার অভিজিৎ বাসু, উনি জিজ্ঞেস করছেন ক্যান এনি কমন ম্যান গো দেয়ার। হ্যাঁ, আমি সেটার ইয়ে বলেইছি যে হচ্ছে যদি কমন ম্যান যেতে চায়, ফার্স্ট এন্ড ফরমোস্ট ইন্ডিয়ার থেকে যদি যেতে চায়, একমাত্র অপরচুনিটি হচ্ছে ncaor.gov.in। এখন এনসিপিওআর হয়ে গেছে, কিন্তু ওয়েবসাইট এখনো এনসিএওআরই আছে, ncaor.gov.in। ওরা হচ্ছে প্রতি বছর এক্সপিডিশন অর্গানাইজ করে, এই বছরের এক্সপিডিশনও হবে, কিন্তু ওরা রিক্রুট করছে না, পুরনো মেম্বারসদের নিয়েই চালাচ্ছে। পরের বছর আবার নিশ্চয়ই রিক্রুট করবে। তো ওদের সাইটে গিয়ে যদি আপনার ট্রেড যেই ট্রেডেই আছেন, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, ওয়েল্ডার, কার্পেন্টার, সবাই চায় মানে প্রত্যেকটা, আমি যেটা বললাম প্রত্যেকটা জব ইজ ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটা ট্রেডই হচ্ছে ওরা রিক্রুট করে। তো যেই হোক আহ, ওখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারে অ্যাকর্ডিং টু দেয়ার। তুমি ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমাদের কমেন্ট সেকশনের মধ্যে দিয়ে দিবে। হ্যাঁ, আমি তো দিয়েছি। মিস্টার করে অভিজিৎ দিতে দা, হবে। তাহলে তোমার এই কোয়ারিটা ক্লিয়ার হলো। বাট মিস্টার অভিজিৎ দা, তুমি কি কাজ করবে আমি জানি না, বাট যাই হুম। হোক। আচ্ছা, আর একটা হচ্ছে সব থেকে কাছাকাছি বিমানবন্দর কোনটা? আবার অভিজিৎ দারই এটা প্রশ্ন। বিমানবন্দর হচ্ছে দুটো আছে, একটা হচ্ছে উশুয়াইয়া আছে যেটা হচ্ছে আর্জেন্টিনাতে,
আরেকটা হচ্ছে তিনটে বলতে পারি, উশুয়াইয়া আর্জেন্টিনা, কেপ টাউনে আছে একটা, আরেকটা হচ্ছে আমরা কেপ টাউন হয়ে যাই, আরেকটা হচ্ছে অস্ট্রেলিয়ার থেকে আছে যেটা সিডনির থেকে ছাড়ে। তো ইন্ডিয়ার যারা আছে নর্মালি, যারা হচ্ছে রিসার্চ পারপাসে যায়, তারা হচ্ছে কেপ টাউন হয়ে যায়, বিকজ দ্যাট ইজ মোর ইজিয়ার লজিস্টিক্যালি। আর উশুয়াইয়া থেকে মেনলি ট্যুরিজম পারপাসের জন্য আর কি উশুয়াইয়া হয়ে যায়। আর অস্ট্রেলিয়া থেকে মেইনলি নরমালি হচ্ছে অস্ট্রেলিয়া, রাশিয়া আর চায়নারা হচ্ছে, যারা হচ্ছে রিসার্চ পারপাসের জন্য আসে, তারা হচ্ছে ওই অস্ট্রেলিয়ার থ্রু দিয়ে আসে। কিন্তু নরমালি উশুয়াইয়া আর কেপ টাউন হচ্ছে মেজর হাব, যেখান থেকে অ্যান্টার্কটিকা অ্যাক্সেস করে লোকে। এটা কি যে কেউ যেতে পারে নাকি কোনো একটা এক্সপেডিশন বা কোনো একটা কিছু, না, যে কেউ যেতে পারে, পারমিশন যেতে পারে? যে কেউ যেতে পারে। যদি ট্যুরিজমের জন্য যেতে হয়, সেটা হচ্ছে উশুয়াইয়া থেকে যেতে হয়। উশুয়াইয়া ইজ ইন আর্জেন্টিনা। উশুয়াইয়া থেকে হচ্ছে দু রকমের ক্রুজ তৈরি হয়। একটা হচ্ছে 21, না, তিন রকমের, একটা 41 ডেজ, একটা 14 ডেজ, একটা 21 ডেজ, আর একটা হচ্ছে 30 ডেজ এর জন্য। কিন্তু দে আর ভেরি এক্সপেন্সিভ। মিনিমাম হচ্ছে অ্যারাউন্ড 5 lakhs ফর 14 ডেজ পার হেড, 5 lakhs ফর 14 ডেজ। তো সেটার জন্য ওই 14 ডেজ এর মধ্যে মানে ওই ওটা হচ্ছে ফ্লাইটেও না, ওটা হচ্ছে ক্রুজে। তো বাই শিপ ওখান থেকে উশুয়ার থেকে অ্যান্টার্কটিকা পৌঁছাতে আর ফেরত যেতে, মানে ইউ উইল বি হার্ডলি স্টেইং ইন অ্যান্টার্কটিকা ফর 2 to 3 days, সো দেয়ার ইজ নো পয়েন্ট। সন্ন্যাসীকে আপনি আপনার ইউটিউব অ্যাড্রেস আর ফেসবুকের লিংকটা কমেন্ট সেকশনে আপনি দিয়ে দিবেন। আর কিছু এটা কি করে দেব সেটা আমি ঠিক জানি না। এটা আপনি লাইভটা শেষ হওয়ার পর আমাদের কমেন্ট সেকশনে যাবেন, ওইখানে আচ্ছা, ঠিক আছে, যারা যেটা জিজ্ঞেস ঠিক আছে। করবে এখানে দিয়ে দিবেন। শান্তিনী বলছে আমাদের স্কুবা ডাইভিংও হয়েছিল, যেটা আমি বলতে ভুলে গেছি। আমাদের শোতে আয়রন ম্যানও এসেছিলেন, তো আমাদের ওটা হয়েছে। আচ্ছা, আর আর সেরকম কোনো প্রশ্নটা নেই। আর যদি কারো প্রশ্ন থাকে তাহলে আপনারা এটাকে পোস্ট করুন। ততক্ষণ আমি জাস্ট ছোট করে বলে দিই, আমাদের নেক্সট ফেসবুক লাইভ হচ্ছে আমাদের দেবব্রত মুখার্জি, সেটা হচ্ছে 11 সেপ্টেম্বর, ক্লাইম্বিং নিউ রুট 8টার সময় থেকে। তারপরের দিন হচ্ছে যেটা আমরা বলেছিলাম আমাদের 12 সেপ্টেম্বর রাত্রিবেলা 7:30, 8টা না 7:30, যেটা আমাদের নর্মাল টাইমিং থেকে একটু আধ ঘন্টা আগে। আর তারপরে আমাদের খুব কাছের লোক হয়ে গেছেন, ইনি আমাদের সবথেকে, আমার মনে হয় সবথেকে বেশি ইনি ফেসবুক লাইভ আমাদের সাথে করেছেন, আমাদের তপন পণ্ডিত দা। পেয়ার অফ অ্যাক্সিডেন্টস ইন মনিরাং পাস এক্সপেডিশন, সেটা 13 সেপ্টেম্বর রাত্রিবেলা 8টা। তো যদি কারো কিছু প্রশ্ন থাকে আপনারা ইমিডিয়েটলি প্রশ্নটা পোস্ট করুন। আর না হলে আমরা আজকে ভাস্কর অনেকক্ষণও ছিল, প্রায় 1.5 ঘন্টা, ওই খুব টায়ার্ড হয়ে গেছে। আর সবাই অনেকক্ষণ ধরে, এই তো দারুণ প্রোগ্রামটা হয়েছে সত্যি। তো যদি থাকে, আমি মনে করি কি এখন কোনো প্রশ্ন নেই। যদি প্রশ্ন থাকে আপনি আমাদের ফেসবুক পেজে পোস্ট করে দিবেন। পোস্ট করে দিলে ভাস্কর সেটা পরে আচ্ছা একটা এসেছে, আচ্ছা, হ্যাঁ, ক্যামেরা শান্তনুতে, হ্যাঁ, ম্যালফাংশন ডিউ টু কোল্ড। হ্যাঁ, না, আমার ক্যানন 60 ছিল। এই কোশ্চেনটা আমি এখনই দেখলাম, তার জন্য আমি ইয়ে করা ছিল। ক্যানন 60 ছিল, তো আমার ক্যানন 60 আর ওয়াইড অ্যাঙ্গেলের মধ্যে সামিয়াং এর ইয়ে ছিল 14mm 2.8। তো সেটা কোনো কিছু হয়নি। -28 ডিগ্রিজেও আমি ওটাকে 6 ঘন্টার মতন টাইম ল্যাপসের জন্য রেখেছিলাম, -28 ডিগ্রিজেও। তো ওটা কিছু হয়নি। অন্য ক্যামেরা বলতে পারবো না। গোপ্রো আমার হিরো 5 আছে। গোপ্রো হিরো 5 লো টেম্পারেচারে ব্যাটারি ভীষণ ড্রেন করে, এটা বলতে পারি। কিন্তু ক্যানন 60 ইজ ভেরি গুড। যদি আমি অন্য ক্যামেরার ব্যাপারে বলতে পারবো না, কিন্তু ক্যানন 60 লাস্টেড অ্যারাউন্ড 6 hours ব্যাটারি লাইফ উইদাউট এনি ম্যালফাংশন অ্যাট -28 ডিগ্রিজ অলসো। ওটা আমার মিনিমাম টেম্পারেচার আমি যতদূর আমি গেছি ওই ওই ক্যামেরা নিয়ে। মানে আই ওয়াজ মানে খুবই ভয়ে ছিলাম যে ক্যামেরা খারাপ হতে পারে, কিন্তু মানে লিমিট পর্যন্ত টেস্ট করেছি। ক্যানন 60 is still working very fine even after testing to its very limits. তো আমি ক্যানন 60 কে আমি মানে এটুকু বলতে পারি যে ক্যানন 60 যে কোনো টেম্পারেচার নিয়ে যাও কোনো কিছু হবে না।
এভারেজ ডে টেম্পারেচার ওটা আপনি বলেছেন, বাট উনি একটু এভারেজ লেট ডে করে জয়েন টেম্পারেচার করেছেন। হচ্ছে সামারে ম্যাক্সিমাম হচ্ছে +8 পর্যন্ত গেছে, এন্ড দ্যাট মিনস গ্লোবাল ওয়ার্মিং ইজ রিয়েল। ঠিক আছে, গ্লোবাল ওয়ার্মিং ইজ ফর শিওর ভেরি রিয়েল। +8 পর্যন্ত গেছে সামারে। সামার লাস্ট ফ্রম ডিসেম্বর টু মার্চ, +8 পর্যন্ত গেছে। আর সামারে নেগেটিভ গেছে হচ্ছে -10 -15 পর্যন্ত গেছে। উইন্টারে মিনিমাম টেম্পারেচার গেছে হচ্ছে আমাদের ইয়েতে এক্সপেডিশনে মিনিমাম টেম্পারেচার গেছে -39। -39 আমাদের মিনিমাম টেম্পারেচার গেছে। অ্যাভারেজ টেম্পারেচার বলতে গেলে উইন্টারে আমাদের বলতে পারবেন হচ্ছে -20। -20 অন অ্যাভারেজ -20 আমরা ডেইলি এক্সপেরিয়েন্স করি। সাম ডেজ যখন আমরা বেরোই সেই হিসাবে দেখি যে -10 -15 যখন আছে, উইন্ড স্পিড 5 কিলোমিটার/আওয়ারে ঘুরে ফেরা করছে, সেই সময় আমরা বের করি যে সেই টাইমে আমরা বেরোবো। কিন্তু অ্যাভারেজ টেম্পারেচার -20। তাহলে আর সেই রকম কোনো প্রশ্ন নেই। যদি প্রশ্ন থাকে আপনি আমাদের ফেসবুক পেজের মধ্যে কমেন্ট করবেন, তারপরে আমি ভাস্করকে রিকোয়েস্ট করব সেই কমেন্টগুলো উত্তরটা দিয়ে দিবে। তাহলে আজকে আপাতত বিদায় আমাদের। আর আমাদের নেক্সট ফেসবুক লাইভের জন্য 11 তারিখে আমরা দেখা করছি রাত্রিবেলা 8টার সময়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাস্ক পরবেন, হাত পরিষ্কার করবেন, আর স্টে সেফ, স্টে হেলদি। তাহলে করোনা শেষ হলে আমরা আবার ঘুরতে যেতে পারবো। আমরা ইউজুয়ালি বাইরে গেলে একদম। হোম সিকনেসটা হয়ে যায়, এখন আমাদের হুম। ঘোরার সিকনেসটা হয়ে গেছে। তাহলে আপাতত অভিজিৎ দা আপনাকে ভাস্কর আর রিপ্লাই করে দিবে। আমি আর ভাস্করকে এ করবো না, এক্সক্লামেটাইজেশন টা। অভিজিৎ দা প্লিজ আমাকে ডিরেক্ট ফেসবুকে কন্ট্যাক্ট করুন, আমি আপনার সব কোশ্চেন ক্লিয়ার করে দেবো। আর ইউটিউবেও করতে পারেন। ইউটিউবের আরেকবার একটু বলে দিই, ইউটিউবের লিংক হচ্ছে ওয়ান ওয়াইল্ড ওয়ান্ডারার। আমি আবার ওখানে লিখে দেবো, যাদের একটু জানার লিখে ইচ্ছা আছে দিবেন। ওরা অনেকে। অভিজিৎ একটু টাইমলি জয়েন করুন, নাহলে লেটে ক্লাস জয়েন করলে এই প্রশ্নগুলো থাকে, নাহলে ভাস্কর অলরেডি বলেছিল আপনি লেট কামার, যার জন্য এই প্রশ্নগুলো আসছে। একটু টাইমলি ক্লাসে আসলে আপনি এই সব উত্তরগুলো পেয়ে যাবেন, আর ভাস্কর আপনাকে উত্তরটা দিয়ে দিবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে 11 সেপ্টেম্বর রাত্রিবেলা 8টা আমাদের দেবুদার সাথে। ততক্ষণ ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।